গুম খুনের ৩ মামলায় ১৫ সেনা কর্মকর্তা কারাগারে। ভার্চুয়াল হাজিরার সুবিধা চেয়ে ট্রাইব্যুনালে আবেদন। ভুক্তভোগীদের সন্তোষ, সেনা প্রধানের প্রশংসা উপদেষ্টা। জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনার বিচার কাজ শেষ হচ্ছে আজ। রায়ের তারিখ দেবে ট্রাইব্যুনাল। সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের প্রত্যাশা প্রসিকিউশনের। বাস্তবায়নের নিশ্চয়তা পেলে সনদে সই করবে এনসিপি। ইসি পুনর্গঠনের দাবি। নভেম্বরেই গণভোট চায় জামায়াত। নির্বাচনের দিন চেয়ে জটিলতা তৈরি করছে বিএনপি। এইচএসসিতে পাশের হার কম হওয়ায় উচ্চশিক্ষায় এবার ফাঁকা থাকবে প্রায় ১১ লাখ আসন। শিক্ষার্থী সংকটে পড়বে বহু প্রতিষ্ঠান। আসন পুনর্বিন্যাসের পরামর্শ শিক্ষাবিদদের। এবং কৌশলে ভাড়া ফাঁকি দিয়ে মেট্রো রেলে চড়ছে সংঘবদ্ধ চক্র। এক মাসেই বিনা ভাড়ায় ৫ লাখ টাকার ভ্রমণ। উদ্দেশ্য ছাড়া স্টেশনে ঢুকলে ১০০ টাকা জরিমানা। বিপাকে সাধারণ যাত্রী। ভোরের সবের সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। গুম হত্যার আলাদা ৩ মামলায় ১৫ সেনার কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের নেওয়া হয়েছে সেনানিবাসের অস্থায়ী কারাগারে। এছাড়া পলাতক শেখ হাসিনা সহ ১৭ জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়ায় সহায়তা করায় সেনাবাহিনী সহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছে চিফ প্রসিকিউটর। আসামি পক্ষের দাবি সবাই নিরপরাধ। এদিকে নানা আলোচনার পরও আসামিদের কাঠগড়ায় হাজির করার সন্তোষ প্রকাশ করেছেন গুমের শিকার ভুক্তভোগীরা। বুধবার সকাল ৭টার পর কারাগারের সবুজ রঙের শীতাতপ নিয়ন্ত্রিত একটি প্রিজন ভ্যান থামে ট্রাইব্যুনালের পেছনের গেটে। একে একে নামানো হয় ১৫ সামরিক কর্মকর্তাকে। সকাল ৮টার দিকে বিচারকের সামনে নেওয়া হয় আসামিদের। জামিন এবং ভার্চুয়ালি হাজিরার সুবিধা চেয়ে আবেদন করে আসামিপক্ষ। উভয় পক্ষের শুনানি শেষে ১৫ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল। আসামিদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ই নভেম্বর। এবং সেই মামলাতেও যারা পলাতক আছেন, ২ জন পলাতক আছেন ৪ জন আসামির মধ্যে, সেই ২ জনের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। গুমের ২ ও জুলাই আগস্টের হত্যাযজ্ঞের এক মামলায় গত ৮ অক্টোবর ৩২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এর মধ্যে গুমের ২ মামলায় সেনা হেফাজতে থাকা ১৩ জন এবং রামপুরায় ২৮ জনকে হত্যা মামলায় ২ সেনা কর্মকর্তাকে বুধবার হাজির করা হয়। চিফ প্রসিকিউটর বলছেন, আসামিদের গ্রেফতার করেই ট্রাইব্যুনালে আনা হয়েছে। এজন্য সেনাবাহিনী সহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন কাজ করেছেন, তেমনিভাবে বাংলাদেশের সার্বভৌমত্বের রক্ষক হিসাবে আমরা যাদেরকে মনে করি বাংলাদেশ সেনাবাহিনী, তারা এই আদালতের প্রক্রিয়াকে সাহায্য করেছেন। তারা ঘোষণা দিয়েছিলেন যে ল অব দি ল্যান্ডের প্রতি তারা শ্রদ্ধাশীল থাকবেন, বিচার প্রক্রিয়ার প্রতি তাদের সমস্ত সমর্থন থাকবে। তারা সেই সমর্থন আমাদেরকে দিয়েছেন। সুতরাং দেশপ্রেমিক সেনাবাহিনীর ব্যাপারে যে সমস্ত অপপ্রচার যারা করেন তাদেরকে আমরা বলবো অপপ্রচার করবেন না। যদিও আসামি পক্ষ বলছে গ্রেফতার নয়, আত্মসমর্পণ করেছেন সেনা কর্মকর্তারা। তারা নির্দোষ বলেও দাবি তার। সেনাবাহিনী অফিসার হিসেবে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তারা নিজেরাই আত্মসমর্পণ করেছে। এটা প্রক্রিয়াগত কারণে তাদেরকে দেখানো হয়েছে তারা গ্রেপ্তার হয়েছে, আসলে তারা গ্রেপ্তার হয়নি। এদিকে গুমের মামলায় বিচার শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। যারা ভবিষ্যতে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান হবে এবং বিভিন্ন বাহিনীর প্রধান হবে, তাদের কাছে আমি মেসেজ দিতে চাই যে অন্যায় করে কেউ পার পেতে পারে না। আপনারা দয়া করে সেনাবাহিনীকে গালি দিবেন না, সমস্ত অপরাধীকে গালি দেন। শুধুমাত্র আওয়ামী লীগ এবং শেখ হাসিনার জন্য আজকে সেনাবাহিনীর কিছু সদস্য বিপদগামী হয়েছে। আর কোনোদিন দেশপ্রেমিক সেনা সদস্যদেরকে দিয়ে ভাড়াটা খুনির কাজ যেন আর করানো না হয়। ১৫ জনের বাইরে পলাতক আছেন শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, র্যাবের সাবেক ৩ ডিজি সহ ১৭ জন। তাদের ১ সপ্তাহের মধ্যে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গুমের ২ মামলায় শুনানির পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে ২০ নভেম্বর, আর হত্যা মামলার পরবর্তী শুনানি হবে ৫ নভেম্বর। এদিন সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করাকে কেন্দ্র করে হাইকোর্ট মাজার গেট থেকে শুরু করে গোটা এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা জোরদার করা হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।
গুম খুনে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করায় সেনাপ্রধান সহ সংশ্লিষ্টদের প্রশংসা করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বলেন, তাদেরকে সাব জেলে রাখার বিষয়ে সিদ্ধান্তের এখতিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর অনৈক্যের কারণেই ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠান নিয়ে জনমনের সংশয় তৈরি হয়েছে। গুম খুনের ৩ মামলায় ১৫ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করলে তাদের গ্রেপ্তার দেখিয়ে ঢাকা সেনানিবাসের সাব জেলে পাঠান বিচারক। বুধবার দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, অভিযুক্ত সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করায় সেনাপ্রধান সহ সবার সহযোগিতা প্রশংসনীয়। জানান, আসামিদের সাব জেলে রাখার সিদ্ধান্তের এখতিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। বিচার প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাবোধ দেখিয়ে সেনা সদস্যরা যেভাবে ওনারা এসেছেন বা যেভাবে ওনাদের নিয়ে আসা হয়েছে, সেনাবাহিনী প্রধান ওনারা যেভাবে সহযোগিতা করেছেন, এটা অত্যন্ত প্রশংসার দাবিদার। আর সাব জেলে কেন রাখা হয়েছে, এটা সম্পূর্ণভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বভুক্ত বিষয়। সরকারের স্পষ্ট ঘোষণা সত্ত্বেও ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে সংশয় কেন জানতে চাইলে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্যকে দায়ী করেন আইন উপদেষ্টা। বলেন, জুলাই সনদ বাস্তবায়নে অগ্রগতি হলে কেটে যাবে সংশয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে যেরকম অনৈক্য থাকে আপনার, ওনারা একজন আরেকজনের বিরুদ্ধে যেভাবে বলে ওইটার কারণে হয়তো। তবে আমার ধারণা, যখন আমরা জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে বাস্তব অগ্রগতি দেখব, এই সম্পর্কে সকল সংশয় খুব দ্রুত তখন আশা করি কেটে যাবে। নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে নিয়োগ বদলি সহ যে কোনো পরিবর্তন এবং জনপ্রশাসনের সার্বিক দিক এখন থেকে প্রধান উপদেষ্টা তত্ত্বাবধান করবেন বলে জানান উপদেষ্টা। নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য প্রধান উপদেষ্টা এমনকি অ্যাসুরেন্স দিয়েছেন যে এখন জনপ্রশাসন বা অন্য কোনো জায়গা বড় বড় বদলির ব্যাপারটা উনি নিজে দেখবেন। উনি জনপ্রশাসনের দায়িত্ব আরো ক্লোজলি মনিটর করবেন। অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা নিতে বিএনপির যে আহ্বান, বর্তমান সরকার সেভাবেই নিরপেক্ষতা বজায় রেখে কাজ করছে বলেও দাবি করেন ডক্টর আসিফ নজরুল। তো আমরা ওনাদেরকে বলেছি আমরা নিরপেক্ষ ভূমিকাই পালন করছি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টা এমনকি জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিচার কাজ শেষ হচ্ছে আজ। ট্রাইব্যুনাল এদিন রায়ের তারিখ দেবেন বলে জানিয়েছে প্রসিকিউশন। যুক্তিতর্ক উপস্থাপন শেষে শেখ হাসিনা, কামালের খালাসের প্রত্যাশা করেন ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী। দায় থেকে বাঁচতেই সাবেক আইনজীবী মামুন রাজসাক্ষী হয়েছেন বলেও দাবিদার। গত ৩রা আগস্ট জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় বিচার শুরু হয় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল আল মামুনের। এরপর ২৮ কার্যদিবসে ৫৪ সাক্ষীর জবানবন্দি এবং ৬ কার্যদিবস যুক্তিতর্ক উপস্থাপন করে প্রসিকিউশন। শেখ হাসিনা ও কামালের পক্ষে ৩ দিনের যুক্তিতর্ক উপস্থাপন করা হয়, যা শেষ হয় বুধবার। এদিন যুক্তিতর্কে সাবেক আইজিপি মামুনের রাজসাক্ষী হওয়া নিয়ে প্রশ্ন তোলেন স্টেট ডিফেন্স। বলেন, দায় থেকে বাঁচতেই এ পথ বেছে নিয়েছেন তিনি। উনি যা বলেছেন উনিকে নিজেকে বাঁচার সেভ করার জন্য বলেছেন। এই ওনার বলার যে সমস্ত অভিযোগ অন্যদের উপর এনেছেন, এই মর্মে ওনার সঙ্গে প্যারালাল করে কোনো সাক্ষী নাই। অতএব যেহেতু ওনার সঙ্গে প্যারালাল করে কোনো সাক্ষী নাই, অতএব সেই সাক্ষীকে আমি ডিসএগ্রি করছি। আমার আসামি বিরুদ্ধে সমস্ত চার্জ গঠিত হয়েছে, সেই চার্জে তারা দণ্ডিত হওয়ার মতো উপযুক্ত নয় এবং সাক্ষ্য প্রমাণে রাষ্ট্রপক্ষ তাদের সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পারে নাই। বিধায় আমি আসামিরা নিরঙ্কুশ এবং সম্মানের সহিত খালাস পাবেন। প্রসিকিউশন বলছে, বৃহস্পতিবার পাল্টা যুক্তিতর্ক উপস্থাপন করবেন চিফ প্রসিকিউটর। সমাপনী বক্তব্য দেবেন অ্যাটর্নি জেনারেলও। এরপরই রায়ের দিন ধার্য করবেন ট্রাইব্যুনাল। রায়ের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হবে বলে প্রত্যাশা প্রসিকিউশনের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বাস্তবায়নের নিশ্চয়তা পেলে জুলাই সনদে সই করবে এনসিপি, তবে নোট অফ ডিসেন্টের কার্যকারিতা থাকতে পারবে না। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা বলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে ইসি পুনর্গঠনের দাবি তার। বলেন, যেসব উপদেষ্টাদের নিয়ে বিতর্ক আছে তাদের বাদ দিতে হবে। চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে বুধবার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবনে আসেন জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দল। সঙ্গে ছিলেন দলটির মুখ্য সংগঠক সার্জিস আলম, যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও খালেদ সাইফুল্লাহ। সাধুবাদ জানিয়েছি
ঘণ্টাখানেক বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন এনসিপি নেতারা, বলেন জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা পেলেই সই করবে এনসিপি। জুলাই সনদের শুধু কাগজে মূল্যে আমরা বিশ্বাসী নই, ফলে জুলাই সনদ বাস্তবায়নটা কিভাবে হবে সেটার সম্পর্কে নিশ্চয়তা পাওয়ার পরে আমরা স্বাক্ষর করব। নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে ইসি পুনর্গঠনের দাবি জানান নাহিদ। শাপলা ছাড়া অন্য কোনো প্রতীক চাপিয়ে দিলে এনসিপি নির্বাচনে যাবে না বলেও জানান তিনি। নির্বাচন কমিশনের বর্তমান আচরণ আমাদের কাছে মনে হচ্ছে যে এটা নিরপেক্ষ হচ্ছে না, এটা স্বচ্ছ হচ্ছে না, এবং আমরা মনে করি যে নির্বাচন কমিশন এই মুহূর্তে পুনর্গঠন হওয়া প্রয়োজন। যেসব উপদেষ্টাদের নিয়ে বিতর্ক আছে তাদের উপদেষ্টা পরিষদ থেকে বাদ দিতে হবে বলেও জানান নাহিদ। উপদেষ্টা পরিষদে যাদের বিরুদ্ধে এই সংশ্লিষ্টতাগুলো রয়েছে, অদক্ষতা, দুর্নীতি এবং রাজনৈতিক দলীয় পক্ষপাতে, তাদের বিষয়ে যাতে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেন। উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হলে শুধু ছাত্র উপদেষ্টা নয়, অন্য যে উপদেষ্টাগুলো রয়েছে আমরা প্রধান উপদেষ্টার কাছে সেই নামগুলো আমরা বলেছি যে কারা কারা কোন কোন দলের সাথে সংশ্লিষ্টতা রয়েছে বা প্রশাসনের ভাগবাটোয়ারার সাথে জড়িত আছে, ফলে সার্বিকভাবে এটা বিবেচনা করতে হবে। বিচার ও সংস্কার নিশ্চিত করে জাতীয় নির্বাচন দেওয়া অন্তর্বর্তী সরকারের দায়িত্ব বলেও জানান এনসিপি নেতারা। বাস্তবায়নটা কিভাবে হবে সেটার শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদের আইনি ভিত্তি দিতে নভেম্বরে গণভোট এবং সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন চায় জামায়াতে ইসলামী। জাতীয় নির্বাচনের দিনে গণভোট চেয়ে বিএনপি জটিলতা তৈরি করছে বলেও অভিযোগ দলটির। বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর ব্রিফিংয়ে কথা বলেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আগে গণভোট না হলে ফেব্রুয়ারির নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলেও বৈঠকে জানান জামায়াত নেতারা। দেশের চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠক করতে বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় আসেন মিয়া গোলাম পরশ সহ দলটির 4 শীর্ষ নেতা। সন্ধ্যা 6টা থেকে শুরু হওয়া বৈঠক চলে সোয়া 1 ঘন্টা। পরে বৈঠকের বিষয়ে ব্রিফিংয়ে জামায়াত নেতারা বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি দিতে নভেম্বরেই গণভোট এবং সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন দিতে হবে। জাতীয় নির্বাচন ও গণভোট একদিনে চেয়ে বিএনপি জটিলতা তৈরি করছে বলেও অভিযোগ দলটির। সনদের মাঝে যেগুলো আগামী নির্বাচন সংশ্লিষ্ট সেগুলোকে আগেই পাশ করিয়ে তার ভিত্তিতে নির্বাচন দেওয়া। যেহেতু তারা গণভোট চায় নাই, জনগণের চাপে সেন্টিমেন্ট দেখে তারা রাজি হয়েছে, কিন্তু প্যাঁচ একটা লাগাই রাখছে। আবার আমরা বলছি নভেম্বরের লাস্টে গণভোট করেন, প্রায় 1 মাসের বেশি সময় আছে, তারপরে আরও 2.5 মাস থাকবে জাতীয় নির্বাচনের জন্য। প্রশাসন ও পুলিশের 70% জনবল একটি নির্দিষ্ট দলের প্রতিনিধিত্ব করে দাবি করে তাদের দিয়ে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলে জানান তাহের। ইলেকশন কমিশনে, সচিবালয়ে, পুলিশ প্রশাসনে আজকে সেখানে প্রায় 70-80% অফিসারে একটি দলের আনুগত্য করছে। লেভেল প্লেইং ফিল্ড করেন, সকলের জন্য সমতল ভূমি তৈরি করেন, এবং নির্বাচনের আগে আপনি যেখানে যেখানে রদবদল করা দরকার আপনি রদবদল করেন। এই সরকারই তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন করতে পারে। কয়েকজন উপদেষ্টার পক্ষপাতদুষ্ট আচরণের বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়েছে বলেও জানায় জামায়াত নেতারা। এই গভর্নমেন্ট এখন যে ইন্টারিম আছে তারা এখন ইন্টারিম থাকবে। যদি কোনো ব্যত্যয় না হয় সুপ্রিম কোর্টের অর্ডারে, তাহলে এই সরকারে কেয়ারটেকার সরকারের ভূমিকা পালন করবে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। কোনো দলের লোক সরকারে রেখে আগামী নির্বাচন নিরপেক্ষ হওয়া সম্ভব নয়। সরকারও তত্ত্বাবধায়কের ভূমিকা পালন করতে পারবে না বলে মনে করেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে সুষ্ঠু নির্বাচন করতে সরকার থেকে দলীয় লোকদের সরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির আরেক নেতা রুহুল কবির রিজভী। নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা প্রশ্নে উদ্বিগ্ন রাজনৈতিক দলগুলো। এ নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে বেশ কিছু দাবিও জানায় বিএনপি। বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, কোন দলের লোক সরকারে রেখে আগামী নির্বাচন নিরপেক্ষ হওয়া সম্ভব নয়। তাই অন্তর্বর্তী সরকারও ভোটের সময় তত্ত্বাবধায়কের ভূমিকা পালন করতে পারবে না। যারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে অথবা যারা কোনো দলের সাথে সম্পৃক্ত আছে তাদের সরকারে থাকলে সেটা কেয়ারটেকার সরকারের ভূমিকা পালন করতে পারবে না। বিভিন্ন দাবিতে যারা আন্দোলন করছে তাদের উদ্দেশ্যে আমির খসরু বলেন, নির্বাচনের আগে অহেতুক যারা রাস্তায় নামছে তারা গণতন্ত্রের বিপক্ষে যাচ্ছে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যে চেষ্টা হচ্ছে, বিভিন্ন দাবি দাওয়া তুলে
রাস্তায় গিয়ে, এগুলো তো রাস্তায় যাওয়ার তো দিন শেষ হয়ে গেছে। শেষ হাসিনাকে বিদায় করা হয়েছে, এখন যাবেন জনগণের কাছে। এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গণমাধ্যমে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। এই সরকারের মধ্যে যদি কোনো রাজনৈতিক দলের সম্পর্কিত কোনো লোক থাকেন তো তাকে তো রাখা যাবে না, কারণ তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টটা হচ্ছে নির্দলীয়। তো নির্দলীয় হলে তাহলে সেখানে রাজনৈতিক দলের উপদেষ্টা থাকবে কি করে বা রাজনৈতিক দলের লোক থাকবে কি করে? এটা না সরালে পরে তো অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। প্রশাসনে ফ্যাসিস্টের সহযোগীদের রেখে নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে না বলে দাবি করেন বিএনপি নেতারা। এটুকুই বলতে চাই। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। যুগপৎ আন্দোলনের শরিকদের কয়টি আসন ছেড়ে দেয়া হবে তা এখনও চূড়ান্ত হয়নি। আলোচনার মাধ্যমে নির্বাচনী আসন ছাড় দেবে বিএনপি। সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নির্বাচনী জোটে এনসিপি আসবে কিনা তা জানতে অপেক্ষা করতে হবে। স্বৈরাচার বিরোধী আন্দোলনের শরিকদের নিয়ে জাতীয় সরকার গঠনের ইঙ্গিত দেন মির্জা ফখরুল। আহমেদ সালেহিনের রিপোর্ট। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ২০ দলীয় জোট বিলুপ্ত করে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে নামে বিএনপি ও তার মিত্ররা। আলাদা আন্দোলন করলেও তাদের কর্মসূচির ধরন ছিল প্রায় একই রকম। ২৪-এর অভ্যুত্থানের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন হলে সামনে আসে কবে হবে জাতীয় নির্বাচন। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণায় ভোটের প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো। একই সঙ্গে চলছে জোট ও আসন বিন্যাস নিয়ে দেন দরবার। নির্বাচনী জোট ও আসন বন্টন নিয়ে বিএনপির ভাবনার বিষয়ে সময় সংবাদকে দলটির মহাসচিব জানান, জোট নিয়ে না ভাবলেও শরিক দলগুলোর আসন বন্টন নিয়ে চলছে আলোচনা। ক্ষমতায় গেলে গঠন হবে জাতীয় সরকার। এই ব্যাপারে আলোচনা হচ্ছে, কোনো সুনির্দিষ্ট কোনো সংখ্যা নির্ধারিত হয়নি। যে দলগুলোর সঙ্গে আমরা যুগপৎ আন্দোলন করেছি সেখানে কিন্তু আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে দিয়েই করেছি যে আমরা যুগপৎ আন্দোলন করব, নির্বাচন করব। নির্বাচনের পরে যে দলগুলো আমরা আন্দোলন করেছিলাম তাদেরকে নিয়ে আমরা একটা ন্যাশনাল গভর্নমেন্ট তৈরি করব। জাতীয় সরকারে এখন আমাদের সঙ্গে যারা থাকবেন, একমত হবেন, তারাই আসবে। ইসলামী দলগুলোর জোট নিয়ে বিএনপির মাথা ব্যথা নেই বলেও জানান মির্জা ফখরুল। বিএনপির রাজনৈতিক জোটে এনসিপি যুক্ত হতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে ইতিবাচক ছিলেন মির্জা ফখরুল। অসম্ভব নয়, এগুলো তো ডিপেন্ড করে লাস্ট মোমেন্ট, সেটা আপনার পর্যন্ত অপেক্ষা করতে হয়। এই ধরনের জোট টোটের ব্যাপারে লাস্ট মোমেন্ট পর্যন্ত অপেক্ষা করতে হয়। মনোনয়ন প্রত্যাশীদের বিষয়ে মির্জা ফখরুল জানালেন, কিছু প্রক্রিয়ার মধ্য দিয়ে বাছাই করা হবে কারা হবে বিএনপির প্রার্থী। নমিনেশনের ব্যাপারে এখনো কিছুই হয়নি। এগুলো আপনারা জানবেন যখন আমরা এটা জানাবো, বা তার জন্য তার কতগুলো প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াগুলো শেষ হলেই আমরা জানাবো। নির্বাচনের সময়ে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেন বিএনপি মহাসচিব। কাজ শুরু করে দেওয়া উচিত আর কি, কেয়ারটেকার গভর্নমেন্ট হিসেবে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না নির্বাচন কমিশন। মাঠ প্রশাসনকেও চাপের কাছে নতি স্বীকার না করার নির্দেশনা দিয়েছে সিইসি। জানান, মাঠ প্রশাসনকে বেআইনি কোনো নির্দেশ দেবে না ইসি। অস্তিত্বের প্রশ্নে হিম্মতের সঙ্গে মাঠ প্রশাসনকে কাজ করার নির্দেশ অন্য নির্বাচন কমিশনার দেন। সচিবালয়ের সম্মানিত সিনিয়র ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের প্রস্তুতি চলছে পুরোদমে। নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে ভোটার তালিকা হালনাগাদ, অংশীজনদের সঙ্গে সংলাপ, রাজনৈতিক দলের নিবন্ধন সহ নানামুখী তৎপরতা চালিয়ে যাচ্ছে কমিশন। সামগ্রিক নির্বাচনের এবারের ভোটে সহকারী রিটার্নিং অফিসার হিসেবে যারা দায়িত্ব পালন করবেন, এরই মধ্যে শুরু হয়েছে তাদের প্রশিক্ষণ। বুধবার নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে উপজেলা নির্বাহী অফিসারদের নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণের আয়োজন করা হয়। 2 দিনব্যাপী এই প্রশিক্ষণের প্রথম ধাপে 50 জন কর্মকর্তা অংশ নেন। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনাররা। এ সময় কমিশনাররা নির্বাচন নিয়ে ভয়ের কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেন মাঠ প্রশাসনকে। কোনো ভয় নাই, সঠিক কাজ করবেন, নির্বাচন কমিশন আপনাদের সাথে আছে। কিন্তু উদ্দেশ্যমূলক ভাবে কোনো কাজ করলে কিন্তু সাংঘাতিক পেরেশানিতে পড়বেন। ভালো নির্বাচন করার ছাড়া অন্য কোনো বিকল্প নাই। আমরা আমাদের যার যার দায়িত্ব, সেই দায়িত্ব যদি আমরা পালন করি, গ্রহণযোগ্য নির্বাচন, সে নির্বাচন দিতে পারবো। নির্বাচন কমিশনাররা আরো বলেন, এবারের নির্বাচন হবে দেশের ইতিহাসের দৃষ্টান্ত। এর জন্য আগে থেকেই নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তারা। দরকার নেই এত উৎসাহী হওয়ার, আবার অতি সাহসী হওয়ারও দরকার নেই। সাহসী হব, যেটুক সাহসী হওয়ার দরকার। প্রশাসন
কঠোরভাবে নিরপেক্ষভাবে কাজ করে যাবে। উদাহরণস্বরূপ নির্বাচন অনুষ্ঠান করতে পারি, এটা আমরা একবার দেখিয়ে দিই। অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করে কোনো চাপের কাছে নতি স্বীকার না করতে ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দেন প্রধান নির্বাচন কমিশনার। কোনো চাপের কাছে নতি স্বীকার করবেন না, সম্পূর্ণভাবে নিজের সিদ্ধান্তে, আইন অনুযায়ী সিদ্ধান্তে অটল থাকবেন এবং নির্বাচন কমিশনও কিন্তু কারো কোনো অন্যায় চাপের কাছে নতি স্বীকার করবে না। বর্তমান দেশের প্রতিকূলতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভালো নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর বলেও জানায় ইসি। আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরো থাকছে। বিমানবন্দর ও পোশাক কারখানায় আগুনে আন্তর্জাতিকভাবে নেতিবাচক প্রভাবের শঙ্কা, সতর্ক করে সব কারখানাকে বিজিএমইএ এর চিঠি, গোয়েন্দা নজরদারি, মনিটরিংয়ে ফায়ার সার্ভিস। শ্রমিকদের সুরক্ষায় আইএলওর 3টি কনভেনশনে সই করেছেন অন্তর্বর্তী সরকার। দিনটিকে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের উপস্থিতিতে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এই 3টি কনভেনশন অনুসমর্থন পত্রে স্বাক্ষর করেন। এ সময় ডক্টর ইউনূস বলেন, রানা প্লাজা ট্র্যাজেডি থেকে শ্রমিকদের অধিকার আদায়ের যে যাত্রা শুরু হয়েছিল আজ তা একটি গন্তব্যে পৌঁছল। স্বাক্ষরিত কনভেনশন বাস্তবায়ন হলে শ্রমিকদের অধিকার রক্ষিত হবে বলে মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মোহাম্মদ মাহমুদুল হোসাইন খান, বাংলাদেশে আইএলওর কান্ট্রি ডিরেক্টর সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এটা কঠিন দায়িত্ব, কিন্তু প্রথম ধাপটা আমরা করতে পেরেছি বলে এই ধাপে আমরা নামতে পারবো। এই মেয়াদকালে, অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে যে আমরা এই কনভেনশনগুলো যে সই করতে পারলাম, এটা আমাদের জন্য বড় একটা সান্ত্বনার বিষয়। আমরা মনে করি এটা এই সরকার যত কাজ করেছে তার মধ্যে একটা মস্ত বড় গুরুত্বপূর্ণ কাজ করেছে আজকে সনদগুলো সই করার পেছনে। বাস্তবায়নের অংশটা এখনো রয়ে গেছে, এই বাস্তবায়নের অংশটা যেন আমরা তার যাত্রা শুরু করে দিয়ে যেতে পারি। এবার এইচএসসিতে পাশের হার কম হওয়ায় সব শিক্ষার্থী স্নাতকে ভর্তি হলেও উচ্চশিক্ষায় ফাঁকা থাকবে প্রায় 11 লাখ আসন। ফলে শিক্ষার্থী সংকটে পড়বে বেশ কিছু প্রতিষ্ঠান। যাচাই বাছাই ছাড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং পরিকল্পনা ছাড়াই আসন বাড়ানোর ফলে এই অবস্থা সৃষ্টি হয়েছে জানিয়ে আসন সংখ্যা পুনর্বিন্যাসের পরামর্শ শিক্ষাবিদদের। আর ইউজিসি বলছে এর ফলে মানহীন ও পিছিয়ে পড়া প্রতিষ্ঠান শিক্ষার্থী পেতে নিজেদের অবস্থার উন্নয়নে সচেষ্ট হবে। শাকিল আহমেদের রিপোর্ট। চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার 2 দশকের মধ্যে সর্বনিম্ন। গত বছরের তুলনায় এবার পাশের হার প্রায় 20% কম। 11টি বোর্ড মিলে মোট পাশ করেছে 7,26,960 জন। দেশে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় মিলে স্নাতক ও সমমান পর্যায়ে মোট আসন 18,07,000। তাই এবার পাশ করা সব শিক্ষার্থী ভর্তি হলেও আসন ফাঁকা থাকবে 10,80,000। ফলে শিক্ষার্থী সংকটে পড়বে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেশ কিছু কলেজ ও পিছিয়ে পড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। শিক্ষাবিদরা বলছেন, দেশের চাহিদার কথা মাথায় না রেখে যাচাই বাছাই ছাড়াই যত্রতত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ফলে উচ্চশিক্ষায় বেড়েছে আসন। তাই আসন সংখ্যা পুনর্বিন্যাসের পাশাপাশি সবাইকে প্রচলিত উচ্চশিক্ষা গ্রহণ না করে কর্মমুখী শিক্ষা গ্রহণের পরামর্শ তাদের। উচ্চশিক্ষা কেবলই আগ্রহী এবং ক্যাপাবল যাদের যোগ্যতা আছে তাদের জন্য, উচ্চশিক্ষা সবার জন্য না। ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়বে, ঠিক আছে, তো এরপর আপনাকে সবাইকে উচ্চশিক্ষা করাতে হবে, অনার্স করতে হবে, মাস্টার্স করতে হবে, বিষয়টা এরকম না। কেউ হয়তো কর্মমুখী শিক্ষা যাবে, কেউ ব্যবসায় যাবে, কেউ অন্যান্য কাজে যাবে, কেউ ভোকেশনালে যাবে, কেউ টেকনিক্যালে যাবে, কেউ অন্যান্য কাজ করবে, জব করবে, কেউ স্বাধীন পেশা নিয়ে নেবে সে, তো এটা হতেই পারে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে, মানহীন অনেক প্রতিষ্ঠান শিক্ষার্থীর সংকটে পড়লেও পিছিয়ে পড়া প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থী পেতে নিজেদের মান উন্নয়নে সচেষ্ট হবে। আর শিক্ষার্থী কম পাশ করায় শিক্ষক শিক্ষার্থীর অনুপাত সামঞ্জস্যপূর্ণ অবস্থানে আসবে বলে মনে করেন কমিশনের চেয়ারম্যান। এটা কিছুটা এক্সাজারেটেড ইন দ্য সেন্স, মনে করেন যে কলেজে আসন সংখ্যা 50, সেখানে হয়তো 100-150 ভর্তি করে ওইটাকেই বলা হচ্ছে প্রকৃত আসন সংখ্যা। অ্যাকচুয়ালি ওটা প্রকৃত আসন সংখ্যা না,
এর চেয়ে অনেক কম। ভালো ভালো বিশ্ববিদ্যালয়গুলোতে যেটা আসন সংখ্যা যা হওয়া উচিত সেরকমই থাকবে, খুব বেশি খালি থাকার কারণ দেখছি না। আর যারা পিছনে পড়ে আসছে তারা ভালো করার চেষ্টা করবে সামনে। উচ্চশিক্ষায় সংখ্যা নয়, বরং মানসম্মত শিক্ষা ও শিল্পের চাহিদার পরিপ্রেক্ষিতে মানব সম্পদ তৈরি করতে পারাই বড় চ্যালেঞ্জ বলছে ইউজিসি। ভোকেশনাল এবং টেকনিক্যাল ট্রেনিং এর ক্ষেত্রে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। বাগেরহাটে 594টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক। এসব বিদ্যালয়ে সহকারী শিক্ষকরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালনের পাশাপাশি স্কুল পরিচালনা করছেন। এতে পাঠদান ব্যাহত হচ্ছে বলে অভিযোগ অভিভাবক ও শিক্ষার্থীদের। মামলা জটিলতার কারণে প্রধান শিক্ষক নিয়োগ আটকে আছে বলে জানান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। আলী আকবর টুটুলের তথ্য, আমিনুল ইসলামের ছবিতে রিপোর্ট। বাগেরহাট সদর পৌরসভার হরিণখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি অবকাঠামোগতভাবে পরিপূর্ণ থাকলেও প্রধান শিক্ষকের পদটি শূন্য রয়েছে দীর্ঘদিন ধরে। শুধু এই বিদ্যালয়ে নয়, পৌরসভার দশানী, মুনিগঞ্জ ও পূর্ব বাসাবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়েও নেই প্রধান শিক্ষক। এ অবস্থায় সহকারী শিক্ষকরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। এতে পাঠদান ব্যাহত হচ্ছে বলে অভিযোগ অভিভাবক ও শিক্ষার্থীদের। দীর্ঘদিন ধরে আমাদের প্রধান শিক্ষক নেই। প্রধান শিক্ষক আসলে আমাদের বিদ্যালয় আরো ভালো করে চলতে পারবে। অভিযোগ দিতে পারি না, কিন্তু আমরা চাই যে স্কুলে একটা প্রধান শিক্ষক থাকলে এখানে ভালো হয়। অনতিবিলম্বে আমাদের একজন প্রধান শিক্ষক দরকার। যদি একজন প্রধান শিক্ষক এখানে আসেন এবং সবগুলো পোস্ট যদি ফুলফিল থাকে তাহলে বিদ্যালয়ের উন্নতি আরো ত্বরান্বিত হবে। মামলার জটিলতার কারণে প্রধান শিক্ষক নিয়োগ আটকে আছে বলে জানান জেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কর্মকর্তা। প্রধান শিক্ষকের পদটি আদালতে মামলাজনিত কারণে শূন্য রয়েছে। প্রধান শিক্ষক না থাকার কারণে ওই বিদ্যালয়গুলোতে কিছুটা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বাগেরহাটে 1162টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে 594টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। সময় সংবাদ, বাগেরহাট। মেট্রো রেলে অভিনব কৌশলে ভাড়া ফাঁকি দিয়ে চলাচল করছে সংঘবদ্ধ চক্র। সন্দেহজনক প্রবেশ ও বহির্গমন বিশ্লেষণ করে এ তথ্য পেয়েছে ডিএমটিসিএল। ব্যবস্থাপনা পরিচালক জানান, এক মাসেই বিনা ভাড়ায় 5 লাখ টাকার ভ্রমণ করেছে চক্রের সদস্যরা। এ কারণে ভ্রমণের উদ্দেশ্য ছাড়া স্টেশনে ঢুকলে 100 টাকা জরিমানার ব্যবস্থা চালু করেছে কর্তৃপক্ষ। এতে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। গড়ে প্রতিদিন মেট্রো রেলে যাতায়াত করেন 4.5 লাখ যাত্রী। এত মানুষের ভিড়ে রয়েছে সংঘবদ্ধ একটি চক্র। বিনা ভাড়ায় যাতায়াত করছে মাসের পর মাস। মেট্রো রেল পরিচালনার দায়িত্বে থাকা ডিএমটিসিএল বলছে, অভিনব কায়দায় ভাড়া ছাড়াই যাতায়াত করেছে একদল লোক। এজন্য শুরুর স্টেশনে থাকে একটি দল, আরেকটি দল থাকে গন্তব্য স্টেশনে। শুরুর স্টেশনে কার্ড ব্যবহার করে ঢোকেন একজন, পরে সেই কার্ডটি আরেকজনের কাছে হস্তান্তর করেন। তিনি সেই কার্ড ব্যবহার করে স্টেশন থেকে বেরিয়ে যান, ফলে কোনো ভাড়া কাটে না। একই ব্যবস্থা থাকে গন্তব্য স্টেশনেও। 60 জন লোক গত 1 মাস 5 লক্ষ টাকার মতো কিছু একটা ঝামেলা করছে। সে একবার ঢুকে আবার সে বাইর হয় না অফিসিয়ালি, সে কার্ডটা পাঞ্চ করে সে ভিতরে থেকে যায়, বাইরে হচ্ছে না। বিনা পয়সায় 40টা 60টা কার্ড গত 3 মাস যাবত চলতেছে। সন্দেহজনক কার্ডের প্রবেশ ও বহির্গমন বিশ্লেষণ করে ভাড়া ফাঁকি দেওয়া চক্রের সন্ধান পেয়েছে ডিএমটিসিএল। ব্লক করা হয়েছে অন্তত 60টি কার্ড। এই চক্রটা গত 3 মাস যাবত করতেছিল এবং লাখ লাখ টাকা রেভিনিউ লস করেছে। আমরা ধরতে অনেক টাইম লাগছে। এটা হয়েছে 2 জনকে। যখন আমরা রিপোর্ট জেনারেট করছি, ইনভেস্টিগেট করছি, তখন যে এই চক্রতে 60 কার্ডের মতো ব্লক করা হয়েছে। খালি কার্ড ব্যবহার করে স্টেশনে প্রবেশের 5 মিনিটের মধ্যে বেরিয়ে গেলে কোনো ভাড়া দিতে হয় না। এই সুযোগ নিয়েই বিনা ভাড়ায় যাতায়াত করেছে চক্রটি। 20 অক্টোবর থেকে এই ফাঁকফোকর বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। মেট্রো রেলের একই স্টেশনে টিকিট কেটে একবার প্রবেশ করার পর যে কোনো কারণে বের হতে গেলেই কাটা হচ্ছে 100 টাকা জরিমানা, যেটির আগে সময় ছিল 5 মিনিট। এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সাধারণ যাত্রীরা। তারা বলছেন, দেয়া হয়নি আগাম বার্তাও। মাসের শেষ আমি 100 টাকা আপনার মাত্র টপ আপ করলাম করে আমি যখন বেরোতে গেলাম আমার 100 টাকা কেটে নিয়ে গেল। ধরেন আমি ঢুকলাম, এই মুহূর্তে আমার ফোন আসছে যে আপনি ব্যাক করেন, আমার ওমকে মারা গেছে বা অসুস্থ হয়ে পড়ছে, তখন আমার অবস্থাটা কী হবে? 20 টাকা ওই স্টেশনারি ভাড়া ধরুক তাও মানা যায়, কিন্তু 100 টাকা আসলে টাকা কি এতই সস্তা? 100 টাকা বেশি নেওয়া আমি মনে করি সেটা অনৈতিক, অযৌক্তিক। অনেকজনের একটা চক্র ছিল, ওরা আসতো, এসে এন্ট্রি করে আবার সাথে সাথে এখানে এক্সিট করে বের না হয়ে অন্য স্টেশন চলে গিয়ে আবার ঠিক একইভাবে করতো। আমি এন্ট্রি করে আসি না, এন্ট্রি করে আবার এক পাশে এন্ট্রি করে আরেক পাশে এক্সিট করে বের হয়ে যেত। সাধারণ যাত্রীদের ভোগান্তি বিবেচনায় জরিমানা কমিয়ে আনার আভাস দেন ডিএমটিসিএল এমডি।
জরিমানাটা একটু কমে আনা যায় কিনা? কমে আনার জন্য আপনি বলে দেন না, তাহলে আমি 2টা পেপার 10টা পেপার পাইলে তো আমিও কমাইতে পারি ভাই। মুষ্টিমেয় অপরাধীদের জন্য বিপুল সংখ্যক যাত্রীদের ভোগান্তি এড়াতে জরিমানার সিদ্ধান্ত বাতিলের দাবি জানান যাত্রীরা। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। মোংলা বন্দর দিয়ে পণ্য পরিবহন মূল উদ্দেশ্য হলেও নবনির্মিত খুলনা মোংলা রেলপথে চলছে একটি মাত্র যাত্রীবাহী ট্রেন। চালুর 1.5 বছরে সার্বসাকুল্যে নতুন এই পথে পণ্য পরিবহন হয়েছে মাত্র 3 বার। বিপুল অঙ্কের টাকা খরচ করে তৈরি এই রেলপথ দিয়ে মোংলা বন্দরে আমদানি করা পণ্য দেশের বিভিন্ন প্রান্তে কম খরচে পরিবহনের সুযোগ না মেলায় হতাশা ব্যবসায়ীদের। আব্দুল হালিমের ছবিতে আব্দুল আল মামুন রুবেলের প্রতিবেদন। 2010 সালে কাজ শুরু হয়ে 4 দফায় মেয়াদ বাড়িয়ে 91 কিলোমিটার খুলনা মোংলা রেলপথ চালু হয় 2023 সালে, যেখানে এখন চলছে শুধু একটিমাত্র যাত্রীবাহী ট্রেন। সংশ্লিষ্ট সূত্র বলছে, মোংলা বন্দরে বড় আকারের আমদানি সীমিত হয়ে যাওয়া, বন্দরের সীমাবদ্ধতায় আমদানিকারকদের আগ্রহ কম থাকায় রেলপথে পণ্য পরিবহন হচ্ছে না। উদ্বোধনের পর প্রকল্পের মূল উদ্দেশ্য পণ্য পরিবহন গত 1.5 বছরে হয়েছে সর্বসাকুল্যে মাত্র 3 বার। বন্দর কর্তৃপক্ষের তথ্য মতে চলতি বছরের 6 ফেব্রুয়ারি 7,500 মেট্রিক টন, 23 মার্চ 5,500 মেট্রিক টন ও 25 জুন 6,000 মেট্রিক টন চিটাগুড় সিরাজগঞ্জে পরিবহন করা হয়। সংশ্লিষ্টরা বলছেন, দেশের অভ্যন্তরে ও প্রতিবেশী দেশগুলোর সাথে পণ্য পরিবহন সহজ ও সাশ্রয়ী করতে 4,261 কোটি টাকা ব্যয় নির্মিত এই রেলপথের মূল উদ্দেশ্য অর্জিত হচ্ছে না। বন্দর, রেলওয়ে সহ সংশ্লিষ্ট সব মহলের সমন্বিত উদ্যোগ না থাকায়, অবকাঠামো থাকা সত্ত্বেও তা কাজে আসছে না বলে অভিযোগ তাদের। ফ্যাসিলিটি না থাকার কারণে দেখা যাচ্ছে আমদানিকারকরা বা রপ্তানিকারকরা উদ্দীপনার মধ্যে আসতে পারছে না। অর্থনীতিবিদরা বলছেন, এই বিপুল বিনিয়োগকে অর্থনৈতিকভাবে লাভজনক করতে এবং একই সঙ্গে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক নতুন সম্ভাবনার দ্বার খুলতে পণ্যবাহী রেল চলাচলের উদ্যোগ জরুরি। এই রেলপথকে আরও ভাইব্রেন্ট করতে হলে কংগ্লোমারেট একটা চিন্তা ভাবনা করে এই মোংলা বন্দরকে কিভাবে আমরা আরও বেশি সচল করতে পারি এবং লাভজনক পর্যায়ে নিয়ে যেতে পারি, সেটা আমাদের ভাববার ব্যাপার আছে। রেলওয়ে কর্মকর্তাদের দাবি, ট্রেন প্রস্তুত থাকলেও বন্দর আমদানি কার্যক্রম সীমিত হওয়ায় পণ্যবাহী ট্রেন চালানো যাচ্ছে না। যদিও বন্দর কর্তৃপক্ষ বলছে, আমদানিকারকদের আগ্রহী করে বড় আকারের পণ্য আমদানি বাড়াতে নেওয়া হচ্ছে বিভিন্ন উদ্যোগ। প্রকল্প ভিত্তিক কার্যক্রম নাই এবং বন্দর কেন্দ্রিক অন্যান্য যে ট্রাফিক সেগুলোর স্বল্পতা আছে। এই কারণে আমরা নতুন করে গুডস ট্রেন এখানে চালাতে পারছি না। আমরা খুবই আশাবাদী যে নিকট ভবিষ্যতে আমরা রেলের মাধ্যমেই অনেক পণ্য পরিবহন করতে পারবো। বৈদেশিক ঋণ সহায়তায় নির্মিত এই রেল প্রকল্পটি বাস্তবায়ন করেছে 2 বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান L&T এবং ইরকন ইন্টারন্যাশনাল। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। ছোট শিশু আছে এমন বাসায় ওঠেন সাবলেট হিসেবে। শিশুদের সাথে গড়ে তোলেন সখ্যতা। সুযোগ বুঝে অভিভাবকদের চোখ ফাঁকি দিয়ে শিশুদের করেন অপহরণ। এরপর বিভিন্ন আবাসিক হোটেলে আটকে রেখে পরিবারের কাছে চান মুক্তিপণ। দিতে না চাইলে নির্যাতনের পাশাপাশি দেয় হত্যার হুমকিও। সম্প্রতি কামরাঙ্গীরচরে এক শিশুকে অপহরণের ঘটনায় ফয়সাল ও কাকুলি দম্পতিকে গ্রেপ্তারের পর এসব তথ্য দেয় পুলিশ। মাসুদুর রহমানের রিপোর্ট। রাজধানীর কামরাঙ্গীরচরের আলীনগরের বাসায় 19 অক্টোবর সকালে আব্দুল নূর হাদি নামের 4 বছর বয়সী শিশু খেলছিল। পাশেই ঘুমিয়েছিল তার মা। ঘুম ভাঙলে দেখেন আদরের সন্তান পাশে নেই। পাশের সাবলেটে থাকা দম্পতিও নিখোঁজ। ফোন করলে শিশুটি ওই দম্পতির কাছে আছে বলেও জানান। কিছুক্ষণ পরে ফোন বন্ধ। শিশুটিকে নিয়ে পালানোর দৃশ্য ধরা পড়ে ক্যামেরায়। মোচরও গেছি বাজারে, এখানেও গেছি, আলীনগর বাজারেও গেছি, কোনো জায়গায় পাইতেছি না। এরপরে আবার হ্যাঁ কল ব্রেক করলাম। কল ব্যাক করার পরে হ্যাঁ কয়, আপনি চিন্তা করেন আমি আসতেছি 2-3 মিনিটের ভিতরে। পরে শিশুর মায়ের ইমো নম্বরে মেসেজ পাঠিয়ে জানানো হয় নূরকে অপহরণ করা হয়েছে। ফিরে পেতে দিতে হবে 1 লাখ টাকা। SMS দেওয়ার পরে বলে যে 1 লাখ টাকা লাগবে আপনার বাচ্চা যদি নেন, আর যদি 1 লাখ টাকা না দেন তাহলে আপনার বাচ্চারে আমি বুড়িগঙ্গা নদীতে ফালাই দিব। কিছু বুঝে উঠতে না পেরে 5,000 টাকা মুক্তিপণ পাঠানো হয় অপহরণকারীদের কাছে। অবশেষে পুলিশের সাহায্য চায় পরিবার। সারাটা দিন আমি করছি, আমার বাচ্চা কই। 2 দিন ধরে চেষ্টার পর তথ্য প্রযুক্তির সাহায্যে অপহৃতের অবস্থান মিরপুরে শনাক্ত করা হয়। এরপর ক্লাসিক আবাসিক হোটেলে অভিযান চালিয়ে মোহাম্মদ পারভেজ ও কাকুলি আক্তার দম্পতিকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে অপহৃত শিশুকে উদ্ধার করা হয়।
এই স্বামী স্ত্রী 15 দিন আগে শিশুটির বাসায় সাবলেট হিসেবে ভাড়া ওঠে। এরপর তার সঙ্গে সখ্যতা গড়ে তোলে। পরে ঘটনার দিন শিশুর মায়ের ঘুমের সুযোগ নিয়ে চিপসের প্রলোভনে অপহরণ করেন। একটা রুম সাবলেট দেবে, আসামিরা পরিকল্পিতভাবেই ওই সাবলেটে এক রুম ভাড়া নেয় এবং ভাড়া নিয়ে ওঠে কোনো খাট বা আসবাবপত্র না নিয়ে তার বাসায় ওঠে। সুযোগ বুঝে সে শিশুকে নিয়ে চলে যায়। পুলিশ বলছে এরা আবাসিক হোটেলে ভাড়া থাকেন, পরে সাবলেট হিসেবে উঠে অপহরণ করে সেই হোটেলে আটকে মুক্তিপণ আদায় করেন। মুক্তিপণ আদায় করতে না পারলে শিশু বিক্রি করে দেন বলেও অভিযোগ উঠেছে। অভিযোগ তদন্তের পাশাপাশি মানব পাচারকারী চক্রের সঙ্গে তারা জড়িত কিনা খতিয়ে দেখছে পুলিশ। একজন ব্যক্তির কাছে হয়তো একটা সিম থাকতে পারে, তাকে গ্রেপ্তার করার সময় 15-20টা সিম পাওয়া গেছে, যে সিম কার্ড পাওয়া গেছে। আর সে এককভাবে এই যে কথা বলে তার সিম যে নাম্বার দিয়েছিল রেগুলার নাম্বার না এটা তার, কারণ সে অপরাধ করার ইচ্ছা নিয়েই এই সিমটার নাম্বারটা বাড়ির মালিককে দিছে। এ ধরনের বিপদ থেকে বাঁচতে সাবলেট দেওয়ার আগে আরও সতর্ক হওয়ার আহ্বান পুলিশের। 40 ঘন্টার ভিতরে হয়ে গেছে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। বিমানবন্দরের কার্গো ভিলেজের পাশাপাশি পোশাক কারখানায় আগুনের ঘটনায় আন্তর্জাতিকভাবে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা করছে বিজিএমইএ। এসব দুর্ঘটনায় বিদেশি বায়ার প্রতিষ্ঠান উদ্বিগ্ন হয়ে পড়ায় দুর্ঘটনা থেকে রক্ষা পেতে বিজিএমইএর পক্ষ থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নিতে দেশের সব গার্মেন্টস কারখানায় দেয়া হয়েছে চিঠি। শিল্প পুলিশের গোয়েন্দা নজরদারির পাশাপাশি কারখানাগুলোতে মনিটরিং শুরু করেছে ফায়ার সার্ভিস। শাখাত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। আগুনে পুড়েছে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ। 27 ঘন্টার আগুনে পুড়ে যাওয়া পণ্যের বিশাল একটি অংশ তৈরি পোশাক খাতের কাঁচামাল। এর একদিন আগে চট্টগ্রামের ইপিজেডে আগুনে পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল একটি তৈরি কারখানা ও চিকিৎসা সরঞ্জাম তৈরির প্রতিষ্ঠান। সাম্প্রতিক অগ্নি দুর্ঘটনার কবলে পড়েছিল আরও বেশ কিছু পোশাক কারখানা ও কেমিক্যালের গুদাম। বাংলাদেশের আমদানি রপ্তানির সঙ্গে সরাসরি সম্পৃক্ত গুরুত্বপূর্ণ এসব স্থাপনায় আগুনে অনেকটা উদ্বিগ্ন বিদেশি বিনিয়োগকারী ও বায়ার প্রতিষ্ঠান। যেভাবে একটা মেন এয়ারপোর্ট যদি জ্বলে, স্বাভাবিকভাবেই ওনার একটা মনের মধ্যে আসতেই পারে যে কি হচ্ছে বাংলাদেশে। আমাদের তো মিলিয়ন ডলারের অর্ডার আমরা বাংলাদেশে দিয়ে রাখছি, এগুলি কীভাবে করে উঠে আসবে। এয়ারপোর্ট একটা যেটা বাংলাদেশের মেইন থিম, যেটাতে যেই মানে এটা হচ্ছে বাংলাদেশের একমাত্র এয়ারপোর্ট যেটাতে ম্যাক্সিমাম সব ইম্পোর্ট কিন্তু ইনফ্যাক্ট ওটার মাধ্যমে আসে, এক্সপোর্টও কিন্তু ওটার মাধ্যমে দিয়ে যাচ্ছে। গার্মেন্টস ব্যবসায়ীদের সংগঠন বিজিএমই এর পক্ষ থেকে জারি করা জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি উঠে এসেছে। পাশাপাশি কারখানাগুলোর অগ্নি দুর্ঘটনা এড়াতে বৈদ্যুতিক, কেমিক্যাল, বয়লার ও চলাচলের সে নিরাপত্তা নিশ্চিতের তাগিদ দেওয়া হয়েছে। অসাবধানতা রোধের জন্য আমরা বিজিএমই থেকে একটা মনিটরিং সেল করে প্রত্যেকটা ফ্যাক্টরি থেকে কিন্তু আমরা গিয়ে ইন্সপেকশন করে আমরা দেখব ফ্যাক্টরির পজিশনটা কি, এখন তারা আসলে অগ্নি নির্বাপক ঠিকমতো আছে কিনা ডাটা কালেকশন করে পরবর্তীতে আমরা ওইসব ফ্যাক্টরি যদি ঝুঁকিপূর্ণ কোনো ফ্যাক্টরি থেকে সরাসরি আমরা মালিককে এটা আমরা অবহিত করব। এদিকে একের পর এক পোশাক কারখানা ও গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুনের ঘটনায় নড়েচড়ে বসেছে ফায়ার সার্ভিস। ইপিজেডের আগুনের প্রেক্ষিতে চট্টগ্রামের শিল্প এলাকাগুলোকে 9টি জোনে ভাগ করে শুরু হয়েছে ফায়ার সার্ভিসের অগ্নিঝুঁকি তদারকি। তারা তাদের লাইসেন্সগুলো দেখবেন, তাদের প্রতিষ্ঠানের সেফটির কী কী ঘাটতি আছে বা কী কী পরামর্শ দেওয়া যায় সেগুলো দেখবেন, সেফটি প্ল্যানটা করা হয়েছে কিনা তাও দেখবেন এবং কার্যকরী সনদ নেওয়া হয়েছে কিনা। পরিদর্শনের আলোকে আমরা এই পরিপত্রগুলো যেগুলো আমরা তৈরি করব এগুলোর সুপারিশগুলো আমরা আবার আমাদের অধিদপ্তর প্রেরণ করব। তবে পোশাক শিল্পের পাশাপাশি অন্যান্য শিল্প কারখানার দুর্ঘটনা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে শিল্প পুলিশ। ঝুঁকিমুক্ত করতে আমরা সবসময় তৎপর আছি, গোয়েন্দা টিম কিন্তু সবসময় এটা তৎপর আছে এবং কোনো ধরনের নাশকতা, কোনো ধরনের ওয়ার্কার আনরেস্ট হওয়ার যদি কোনো তথ্য পাই আমরা সেটা পূর্বেই সেটা সমাধান করে ফেলি। বন্দরনগরী চট্টগ্রামের 464টি ছাড়াও রাজধানী ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে স্বতন্ত্র গার্মেন্টস রয়েছে 2100টি। এর বাইরে দেশের 8টি ইপিজেডে 600 পোশাক কারখানা রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বেনাপোল স্থলবন্দর দিয়ে বৈধ পথে চোরাচালানে সহযোগিতার অভিযোগ রয়েছে কাস্টমস কর্তৃপক্ষের বিরুদ্ধে। কোটি টাকার পণ্য বোঝাই ভারতীয় ট্রাক রেখে চালক পালিয়ে যাওয়ায় জোরালো হয়েছে সেই অভিযোগ। বন্দর সংশ্লিষ্টদের দাবি, তথ্য প্রমাণ পাওয়ার পরও অপরাধীদের বাঁচানোর চেষ্টায় কাস্টমস কর্তৃপক্ষ।
বেনাপোল বন্দরে রয়েছে 163 জন আনসার। বেসরকারি নিরাপত্তা সংস্থা আল আরাফা কোম্পানির 129 জন ও আর্মড ব্যাটালিয়ন পুলিশের 40 জন সদস্যের নিয়মিত পাহারা। এর বাইরে কাস্টমসের স্ক্যানিং মেশিন সহ 375টি সিসি ক্যামেরায় সার্বক্ষণিক চলছে বাণিজ্য পর্যবেক্ষণ। এরই মধ্যে যোগসাজশে চোরাচালান করার অভিযোগ রয়েছে কাস্টমস কর্মকর্তাদের বিরুদ্ধে। অভিযোগ আরও তীব্র করেছে গত 23 সেপ্টেম্বর একটি কাভার্ড ভ্যান বেনাপোল বন্দর কার্গো ভেহিকেল টার্মিনালে প্রবেশ করার পর ওজন স্কেলে নেওয়ার পর সন্দেহ ঘনীভূত হলে ট্রাকটি রাখতে বলা হয়। এ সময় চালক ট্রাক থেকে নেমে দৌড়ে ভারতে পালিয়ে যান। খবর পেয়ে বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ ট্রাকটি জব্দ করে। ঘটনার 18 দিন পার হলেও রহস্যজনক কারণে ট্রাকটি খুলে দেখেনি কাস্টমস কর্তৃপক্ষ। যথেষ্ট তথ্য প্রমাণ পাওয়ার পরও অভিযুক্ত C&F বা আমদানিকারকের নাম প্রকাশ করেনি কাস্টমস। অভিযোগ উঠেছে অপরাধীদের বাঁচাতে সংস্থাটি এমন অসহযোগিতা করছে। এক সপ্তাহ ধরে গাড়িটা আটকানো আছে, এতে কি অসুবিধা, অন্তত মালটা খুলে দেখুক, তাহলে ব্যাপারটা সবারই পরিষ্কার হয়ে যাবে। আমরা এখানে দায়িত্ব পালন করতেছি, তাদের নির্দেশ দ্বারা এখান থেকে যেন ট্রাকটা না যায় কোনো জায়গায়। জব্দ করা ট্রাক না খোলায় রহস্য আরও বাড়ছে বলে জানান ট্রাক চালকরা। কাস্টমস কর্তৃপক্ষ এটি তল্লাশি করবে বলে জানিয়েছে বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ। বেনাপোল স্থলবন্দরে ভারতীয় পণ্যবাহী একটি গাড়ি আমাদের কাছে সন্দেহ হলে কাস্টমস সেটিকে আটক করে এবং আটক করে বন্দরের জিম্মায় রাখার জন্য তারা অনুরোধ জানায়। আমরা সেই গাড়িটি বন্দরের কার্গো ভেহিকল টার্মিনালে আমরা নিরাপত্তা বেষ্টনী দিয়ে আটক অবস্থায় রেখেছি। এর আগে গত 22 সেপ্টেম্বর বন্দর থেকে দুটি ট্রাকে 2.5 কোটি টাকার ভারতীয় শাড়ি, 3 পিস, কসমেটিক্স ও ঔষধ আটক করা হয়। তোফাজ্জল হোসাইন, বেনাপোল। জুলাই শহীদ কন্যা লামিয়াকে সংঘবদ্ধ ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলায় 2 আসামিকে 13 বছর করে এবং 1 আসামিকে 10 বছরের কারাদণ্ড দিয়েছে পটুয়াখালীর আদালত। এ সভায় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন, তবে রায়ে অসন্তোষ জানিয়েছে লামিয়ার পরিবার। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বুধবার সকালে আলোচিত জুলাই শহীদ কন্যা লামিয়াকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার 3 আসামিকে পটুয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নীলুফার শিরিনের আদালতে হাজির করা হয়। ধর্ষণের দায়ে অভিযুক্ত সাকিব, সিফাত ও ইমরান মুন্সিকে 10 বছর করে এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে সাকিব ও সিফাতকে আরও 3 বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন বিচারক। আদালতে উপস্থিত ছিলেন লামিয়ার পরিবারের সদস্যরাও। রায়ে অসন্তোষ প্রকাশ করে আসামিদের ফাঁসির দাবি জানান তারা। যে রায় হয়েছে তাতে আমি সন্তুষ্ট না, আমি চেয়েছি মৃত্যুদণ্ড, আমি চেয়েছি ফাঁসি। আমার মাইয়া নাই পৃথিবীর বুকে, আমি এই রায়তে সন্তুষ্ট না। 10 বছর শাস্তি এলে তো এই শাস্তি তো মানা যায় না, ফাঁসিতে ঝুলানো হইতে। আর এত বড় ছেলে বা মেয়ে লোকেরা এত বড় সাবাস বাংলাদেশ হইতে না। গত 18 মার্চ সন্ধ্যায় দুমকি উপজেলার পাঙ্গাশি এলাকায় বাবার কবর জিয়ারত শেষে নানাবাড়ি ফেরার পথে লামিয়াকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। পরদিন নির্যাতিতা বাদী হয়ে দুমকি থানায় মামলা করেন। 1 মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। প্রথমে 2 জনের নাম থাকলেও পরে তদন্তে ইমরান মুন্সির নামও যুক্ত করা হয়। 3 আসামির বয়স 18 বছরের নিচে হয় তাদের বিরুদ্ধে শিশু আইনে অভিযোগ গঠন করা হয়। ঘটনার 1 মাস পর 26 এপ্রিল রাজধানীর সেক্রেটেরিয়েট এলাকার একটি ভাড়া বাসা থেকে লামিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, ন্যায় বিচার না পাওয়ার শঙ্কা ও মানসিক চাপ থেকেই আত্মহত্যা করেন তিনি। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। নড়াইলে শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে একটি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ঘটনার পর তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হয়েছে মানববন্ধন, যদিও অভিযোগ অস্বীকার করেছেন ওই শিক্ষক। সজীব রহমানের তথ্য ও ছবিতে রিপোর্ট। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ। প্রতিবাদে মানববন্ধন করে শিক্ষার্থীরা। গত 15 অক্টোবর বিকেলে নড়াইল সদরের মাগুরা কালুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শেষে 4 শিক্ষার্থীকে প্রাইভেট পড়াচ্ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তরিকুল ইসলাম। এক ছাত্রী কক্ষ থেকে বের হলে কৌশলে অন্য 2 ছাত্রকেও বাইরে পাঠান তিনি। এক পর্যায়ে ঘটান ন্যাক্কারজনক ঘটনা। 20 সেকেন্ড পরে স্যার দরজাটা বন্ধ করে দিয়েছে। পরে আমার যে বান্ধবী ভিতরে ছিল ও আমাকে তখন ডাক দিছে, আমি ডাকও শুনছি, আমি আবার ডাক দিছি, তখন আর কোনো সারা শব্দ পাইনি। যে এমনি ঢুকছি তখনই স্যার আসে ওর কাছ থেকে সরে এসে বেঞ্চে বসে পড়েছে। এ ঘটনার পর আতঙ্কিত অভিভাবকরা, বিব্রত শিক্ষকরাও তদন্ত করে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। অভিযোগ আছে যে বাচ্চাদের কেন চুল তুলায়, পাকা চুল, গা টিপা, ডিম ভেজে আনতে কয় বাচ্চাদের। বাচ্চাকে শিক্ষক শ্লীলতা হানি করেছে। আমি দ্রুত আবার আমার দিচ্ছে যে ম্যাডাম ছিল
তাকে আসছে ডাকাই ম্যাডামকে বললাম যে ম্যাডাম কী হয়েছে এই বিষয়টা আপনি একটু শোনেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ তরিকুল ইসলাম উনি 19 তারিখ থেকে 7 দিনের ছুটিতে আছেন, এটা আমি আজকে জানতে পারছি। এ ঘটনায় সদর থানায় হয়েছে ধর্ষণ চেষ্টার মামলা, তবে অভিযোগ অস্বীকার করেছেন শিক্ষক তরিকুল ইসলাম। মিথ্যা বানোয়াট উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার সাথে চক্রান্তটা করা হচ্ছে, লোকজন আমার পিছনে লেগেছে, অনেকদিন ধরে এটা চলতেছে, কিন্তু আমি এটা আসলে বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি কেন এটা। আমি এর সাথে সম্পূর্ণভাবে নির্দোষ, আমি এর সাথে কখনো জড়িত না। 2011 সালের 6 সেপ্টেম্বর থেকে বিদ্যালয়ে কর্মরত রয়েছেন তরিকুল ইসলাম। সময় সংবাদ, নড়াইল। বিচারক ও জনবল সংকটে সাতক্ষীরায় বাড়ছে মামলার জট। বছরের পর বছর হাজিরা দিয়ে হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ বিচার প্রার্থীদের। সমস্যা সমাধানে সরকার আদালতের সংখ্যা বাড়ালেও দেয়া হয়নি বিচারক নিয়োগ। মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। নেই প্রয়োজনীয় জনবল, তারিখের পর তারিখ বিচার প্রার্থীরা ধন্যা দিয়েও মিলছে না সমাধান। মামলা জটে আটকা পড়ে আছে জীবন। 80 দশকে প্রতিষ্ঠিত জেলা জজ আদালতের দ্বিতল ভবন ত্রিতলে উন্নীত করা হয়, বাড়ানো হয় আদালতের সংখ্যাও। তবে নতুন নিয়োগ না দেয়ায় বর্তমানে 33টি আদালতের মধ্যে 16টি বিচারক শূন্য। এছাড়া 32টি সহায়ক কর্মচারীর পদও শূন্য রয়েছে। এতে বাড়ছে মামলার নথির সংখ্যা। বছরের পর বছর হাজিরা দিয়ে হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ বিচার প্রার্থীদের। কোর্টে মানুষ এসে সময় ব্যয় করা, তাদের কোনো কাজ হচ্ছে না, বছর বয়সে ঘুরে চলে যাচ্ছে। 25-30 বছর এইভাবে কোর্টে আসতে হইতে আজ না পেরে যাও। এ অবস্থায় প্রয়োজনীয় জনবল নিয়োগ সহ আদালতের সুযোগ সুবিধা বাড়ানোর দাবি আইনজীবীদের। অবকাঠামোগত উন্নয়ন, জনবল সংকটের সমাধান, এগুলো করতে পারলে দ্রুত বিচার দেওয়া সম্ভব হবে। বাস্তবে এর সুফল পেতে হলে বিচারকের সংখ্যা যেরকম বাড়ানো হয়েছে সেরকম এজলাসের সংখ্যা বাড়াতে হবে। তাহলেই কেবলমাত্র সাতক্ষীরা জেলার মানুষ ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে অনেকটা নিশ্চিত। এ ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস জেলা জজ আদালত কর্তৃপক্ষের। বিচার প্রার্থীদের দ্রুত যদি রিলিফ দিতে হয় তাহলে আমাদের কর্মচারী এবং কর্মকর্তা প্রয়োজন। জেলা জজ আদালতের অধীনে বিচারাধীন মামলা রয়েছে 57,106টি। এর মধ্যে সিভিল মামলা 43,809টি এবং ক্রিমিনাল মামলা রয়েছে 13,297টি। সময় সংবাদ, সাতক্ষীরা। চট্টগ্রাম বন্দরের নিউবোরিং টার্মিনাল বিদেশিদের ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। বুধবার সকালে বন্দর অভিমুখে কয়েকশো শ্রমিকের মিছিলটি পুলিশি বাধার মুখে পড়ে। সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করে 1 নভেম্বর অনশন কর্মসূচি সহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতারা। চট্টগ্রাম বন্দরে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশিদের ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বুধবার সকালে নগরীর আগ্রাবাদ থেকে বন্দর ভবন অভিমুখে মিছিল বের করেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। মিছিলটি কিছু পথ যাওয়ার পরই বাধা দেয় পুলিশ। এই সময় বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। এর আগে সমাবেশে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের নেতারা বলেন, চট্টগ্রাম বন্দর নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে। সরাসরি প্রস্তাব ছিল বন্দর কোনো বিদেশিদের দেওয়া যাবে না। সেই প্রস্তাব খেলাপ করে আপনি এখন বন্দরকে বিদেশিদের দিয়ে দিতে চান। কোন আমেরিকা, কোন ভারত, কোন চীন, কোন বিদেশি রাষ্ট্রকে আমাদের বন্দর দেওয়া যাবে না। আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আমরা আজকে বন্দরে যাব। পুলিশ কর্মকর্তা জানান, বন্দর এলাকায় মিছিল সমাবেশ নিষেধাজ্ঞা থাকায় কর্মসূচি শেষ করতে আহ্বান জানানো হয়। বন্দর কেন্দ্রে কোনো প্রকার কোনো মিছিল, মিটিং, র্যালি কিছুই করা যাবে না। সুতরাং আমার ডাবলবাড়ি থানা থেকে তারা ওখানে বন্দর অভিমুখে যেতে চাইছিল। আমি পথের মধ্যে তাদের প্রতিবাদ শেষ করে এখানে তাদেরকে শেষ করে দিচ্ছি। সমাবেশ থেকে আগামী 1 নভেম্বর চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে অনশনের ঘোষণা দেন শ্রমিকরা। ফেদুসলিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজবাড়ীতে সরকারি হালট দখল করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে প্রভাবশালী এক ব্যক্তির বিরুদ্ধে। এতে যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন শতাধিক মানুষ। প্রতিকার চেয়ে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন তারা। সরজমিনে তদন্তে অভিযোগের সত্যতা পেয়ে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। আশিকুর রহমানের রিপোর্ট। রাস্তা দখল করে নির্মাণ করা হচ্ছে বাড়ি, এ কারণে বন্ধ চলাচল।
রাজবাড়ী সদরের পূর্ব মূলঘর গ্রামে সরকারি হালটের উপর দিয়ে 14 ফুট প্রস্থের মাটির রাস্তাটি শত বছরের পুরানো। সম্প্রতি রাস্তার মাথায় অন্তত 1.5% জমি দখল করে ভবন নির্মাণের কাজ শুরু করেন একই গ্রামের রাজ্জাক মোল্লা। যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন চলাচলকারীরা। প্রভাব খাটিয়ে এই ঘর উঠেছে হালটের উপরে, সে কারো কথা শুনে না, বলতে গেলে তাকে মারতে যায়, সবাইকে মারতে যায়। তো এখান দিয়ে কোনো রাস্তা যদি না থাকে তাহলে আমরা কিভাবে বেরোবো? আমাদের বেরোনোর তো একমাত্র রাস্তা এটাই, বিকল্প কোনো রাস্তা নাই। আমরা হালটটা যাতে ফেরত পাই আর আমরা যাতে সুন্দরভাবে চলাচল করতে পারি, এটি আমাদের আপনাদের কাছে মানে প্রশাসন সবার কাছে একটা আবেদন, মানে আমাদের রাস্তাটা আমাকে ফেরত দিবেন। প্রতিকার চেয়ে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন স্থানীয়রা। পরে বুধবার সরেজমিন তদন্তে হালট দখল করে ভবন নির্মাণের সত্যতা পেয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন। অভিযোগের ভিত্তিতে আমি আমার সার্ভেয়ার সহ আমি এখানে আসার পরে মাপঝোঁক করার পরে প্রতীয়মান হয়েছে যে হালটের উপরে তারা ঘর নির্মাণ করছেন। তা আমরা যে আমাদের হালট বের করে তাদেরকে নির্দেশনা দিয়ে গিয়েছি যে হালট থেকে তাদের ঘর সরিয়ে নেওয়ার জন্য। সরকারি হালট দখলের বিষয়ে নিজের পূর্বসূরিদের ভুলকে দায়ী করছেন অভিযুক্ত রাজ্জাক মোল্লা। এটা ভুল করলে পূর্বে গার্জিয়ানরা করছে বা নতুন নকশায় ভুল ত্রুটি হতে পারে, আমি ইচ্ছা করে ভুল ত্রুটি করিনি, আমি নিজেই মাপার পক্ষে। স্থানীয়দের তথ্য মতে সরকারি এ রাস্তা দিয়ে শতাধিক মানুষ যাতায়াত করেন। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী। দখল দূষণে অস্তিত্ব সংকটে কুষ্টিয়ার গড়াই নদী। একই সঙ্গে প্রতিনিয়তই লুট হচ্ছে বালু। নিয়মনীতি তোয়াক্কা না করে প্রভাবশালী মহল বিষাক্ত আবর্জনা ফেলছে নদীতে। এতে দুর্ভোগে স্থানীয়রা, যদিও নদী রক্ষায় আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বাবুল হোসেনের ছবিতে SM রাশেদের রিপোর্ট। দেখে মনে হবে নোংরা ডোবা, প্রকৃতপক্ষে এটি গড়াই নদী। অযত্ন আর অবহেলায় বিশুদ্ধতা হারিয়েছে প্রমত্তা গড়াই। দক্ষিণাঞ্চলের মিঠা পানির একমাত্র উৎস হলো গড়াই নদী। প্রতি বছর গড়ে প্রায় 4000 কিউবিক মিটার সেকেন্ড মিঠা পানি প্রবাহিত হয়ে লবণতা তো দূর করে। তবে বর্তমানে মানবসৃষ্ট অনিয়মে নদীর বেহাল অবস্থা। নদীর পাড় দখল করে স্থাপনা নির্মাণ, বালি উত্তোলন, যত্রতত্র ময়লা ফেলা হচ্ছে, অথচ দেখার কেউ নেই বলে অভিযোগ স্থানীয়দের। কারণ এগুলো পেটে যাচ্ছে, নিঃশ্বাসে যাচ্ছে, ঘাও চুলকানি, অনেক রকম বিভিন্ন রকম সমস্যা মানুষের হচ্ছে। মানুষ বাঁচতে হলে নদী দূষণমুক্ত রাখতে হবে। দূষণমুক্ত করতে হলে আমাদেরকে সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নিতে হবে। এই অবস্থায় গড়াই নদী রক্ষায় অভিযান চালানোর কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ইতিমধ্যে এই উচ্ছেদ কার্যক্রমকে পরিচালনা করার জন্য আমরা বাজেট চাহিদা প্রেরণ করছি। বাজেটের অনুমোদন পেলে আমরা এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে জেলার উপর দিয়ে প্রায় 40 কিলোমিটার গড়াই নদী প্রবাহিত হচ্ছে। SM রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। নিয়োগ জালিয়াতির অভিযোগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আব্দুল সাত্তার, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মোহাম্মদ আলমগীর সহ 6 জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুদক। মামলার অন্যান্য আসামির মধ্যে রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক বেনু কুমার দে, জাবিপ্রবির সাবেক কোষাধ্যক্ষ জামাল হোসেন সহ 6 কর্মকর্তা। এজাহারে বলা হয়, যোগ্যতা না থাকা সত্ত্বেও জাবিপ্রবির সাবেক পরিচালক পরিতোষ কুমার বিশ্বাসকে নিয়োগ দেয় বোর্ড। অযোগ্য ব্যক্তিকে নিয়োগ দেয়ায় রাষ্ট্রের ক্ষতি হয়েছে 1,27,00,000 টাকারও বেশি। এদিন দুদকের মামলার আসামি কারিগরি শিক্ষা বোর্ডের প্রোগ্রামার AKM শাহানুজ্জামানকে রাজধানীর সেগুনবাগিচা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করে সংস্থাটি। নিয়োগ বোর্ডে যারা ছিলেন, নিয়োগ বোর্ডের সদস্যসহ যাকে নিয়োগ দেওয়া হয়েছিল পরিচালক পদে পরিতোষ কুমার বিশ্বাস, মূলত হয়েছে নিয়োগ বিধিমালা লঙ্ঘন করে, কাঙ্ক্ষিত যোগ্যতা না থাকা সত্ত্বেও নিয়োগ বিধি লঙ্ঘন করে পরিতোষ কুমার বিশ্বাসকে নিয়োগ দেওয়ার অপরাধে দুর্নীতি দমন কমিশন থেকে তাদের 6 জনের বিরুদ্ধে আজকে মামলা অনুমোদন দিয়েছে। ঝিনাইদহে ভোগান্তির আরেক নাম ভুতুড়ে বিদ্যুৎ বিল। ব্যবহারের তুলনায় কয়েক গুণ বেশি বিল পেয়ে হতবাক গ্রাহকরা। কারো কারো বিল ছড়িয়েছে 3000 টাকারও বেশি। অভিযোগ করেও মিলছে না সুরাহা। তবে অভিযোগ আমলে নিয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলছে পল্লী বিদ্যুৎ সমিতি। লোটাস রহমান সহকারী রিপোর্ট।
ছোট্ট টিনের ঘরটিতে বসবাস করেন ঝিনাইদহের মহেশপুরের আজমপুর গ্রামের দিনমজুর খোকন বিশ্বাস। তার বাড়িতে চলে মাত্র 2টি ফ্যান আর 2টি বাল্ব। তবু মাসে বিল এসেছে 33,400 টাকার বেশি। স্বাভাবিকভাবে 800-900 এরম বিল আসে, এবারটা হচ্ছে গিয়ে 33,000 টাকা বিল এসে। এমন ভুতুরে বিলের শিকার অসংখ্য গ্রাহক। কারো বিল 12,000, কারো 18,000। ক্ষুব্ধ গ্রাহকদের অভিযোগ, মিটার রিডিং নেওয়ার সময় কোনো কর্মকর্তাই উপস্থিত থাকেন না। এমনকি অনেক ক্ষেত্রে অনুমান নির্ভর বিল তৈরি করে হাতে ধরিয়ে দেয় স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিস। মোটর চালাচ্ছে না, তারপরেও অটোমেটিক বিদ্যুৎ বিল আসছে। এইভাবে যদি বিল উঠতে যদি শুরু করে, ভিটা বেচাই তো আমাদের কারেন্ট বিল দিতে হবে। আমরা তো ভাই গরিব মানুষ, আমরা তো খুবই ক্ষতিগ্রস্ত হই। এই বিলটা কি আন্দাজে লেখে কি ওরা আছে দেখে শুনে লেখে, এটা কারণটা কি, এই কারণটা আমরা জানতে চাই। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা বলছেন, গ্রাহকদের অভিযোগ আমলে নিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত করে দেখতে হবে এর সঙ্গে আমার অফিসের কোনো কর্মীর সংশ্লিষ্টতা আছে কিনা সেটাও তদন্ত করে দেখে আমি আইনগতভাবে যে ব্যবস্থা নেওয়া যায় বিষয়টি সমাধান করার চেষ্টা করছি। মহেশপুর উপজেলার রামচন্দ্রপুর, কাশীপুর, বলিভদ্রপুর সহ অন্তত 10 গ্রামের 30,000-এরও বেশি গ্রাহক অতিরিক্ত বিদ্যুৎ বিলের শিকার। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন অর্জিতা শেহজিন। ধন্যবাদ মেজবা। মৌসুমের শুরুতে বাগেরহাটের কচুয়ার বাধাল বাজারে চলছে জমজমাট সুপারির বেচাকেনা। সে খবর জানাতে পাইকারি হাটে আছেন সহকর্মী আলী আকবর টুটুল। সরাসরি যাচ্ছি তার কাছে। দেশের দক্ষিণাঞ্চলের মধ্যে আসলে বাগেরহাটের জেলা এবং এখানে যে কচু উপজেলা আছে, কচু উপজেলার বাদাল হাট এখন সুপারির জন্য পাইকারি হাট এখানে, এবং প্রতিদিন প্রায় 1 থেকে 1.5 কোটি টাকা সুপারি বিক্রি হয় এখানে। এবছর যদি একটু বলি যে মিষ্টি পানির কারণে কিন্তু সুপারির বাম্পার ফলন হয়েছে, এবং গত বছরের তুলনায় প্রায় 3 গুণ সুপারির ফলন বৃদ্ধি হওয়ার কারণে এখানে চাষিদের মুখে হাসি ফুটেছে, এবং তারা বলছেন যে আসলে মাঝখানে কিছুটা দাম কমলো, আবার স্বাভাবিক পর্যায়ে রয়েছে। এখানে যদি বলি যে কুড়ি হিসেবে বিক্রি হচ্ছে, এখানে 3 সাইজের সুপারি বিক্রি হয়, ছোট বড় এবং মাঝারি, যার আসলে 500 টাকা থেকে প্রায় 1100 টাকা পর্যন্ত সুপারির হাটে বিক্রি হচ্ছে। তবে এই হাটে আলো ফোটার সাথে সাথেই আসলে সেই ভোর থেকেই আসলে যারা চাষিরা রয়েছে তারা কিন্তু শহরে সকালে থেকেই কিন্তু এখানে তারা সুপারি নিয়ে আসেন এবং এনে এখানে কিন্তু আড়তদারদের কাছে বিক্রি করেন। যার যতটুকু সুপারি আছে তারা কিন্তু এখানে বিক্রি করে স্বাচ্ছন্দ্য বোধ করেন, এবং তারা কিন্তু এখানে তারা বলছেন যে আসলে গত বছরের তুলনায় এবছর দামও অনেকটা ভালো এবং ফলনও ভালো, যার ফলে চাষিদের মুখে আসলে হাসি ফুটেছে। যদি বলি যে এখানে প্রতি হাটে এখানে শত শত যে চাষিরা রয়েছে তারা কিন্তু হাটে নিয়ে আসেন, এবং সুপারির যে অর্থকরী ফসল এই বাগেরহাটের জেলায়, এবং তার চেয়ে সবচেয়ে বেশি কিন্তু জেলার মধ্যে কচু উপজেলাতে উৎপাদন বেশি হয়, কচুয়া উপজেলাতে। এবং এখানে কিন্তু আসলে যদি বলি যে যেখানে 10 থেকে 12টা এখানে বড় আড়তদার রয়েছে, তারা কিন্তু এখানে ক্রয় করে তারা উত্তর অঞ্চলের বিভিন্ন এলাকায় কিন্তু এই সুপারি আসলে নিয়ে যান, এবং আমরা যদি দেখাই যে এরকম ঝুড়িতে করে করে তারা কিন্তু সুপারি হাটে নিয়ে আসেন এবং আড়তদারদের কাছে আসলে তারা বিক্রি করেন, এবং যার ফলে খরচও কম এবং পরিবহন খরচ কম থাকার কারণেও তারা কিন্তু সরাসরি যে হাটে বিক্রি করতে পারেন, এই কারণে আসলে দামও তারা ভালো পাচ্ছেন, এমনটাই কিন্তু জানিয়েছেন। যদি যেখানে একটু জানাই যে প্রতি সপ্তাহে কিন্তু বৃহস্পতিবার এবং রোববার যে হাট রয়েছে সে হাটে তারা কিন্তু সপ্তাহে 2টি দিন তারা এখানে বিক্রি করতে পারেন। আমরা যদি দেখি যে আসলে এখানে পাইকাররা কিন্তু হাক ডাকে মুখরিত হয়ে থাকেন, এবং তারা কিন্তু যদি তাদের পছন্দ অনুযায়ী দাম হয় তাহলে সেই আড়তদারের কাছে তারা কিন্তু বিক্রি করেন। এই সুপারি কিন্তু উত্তর অঞ্চলের এবং কুড়িগ্রাম থেকে শুরু করে যদি বলি যে এবং রংপুর, গাইবান্ধা এবং নাটোর সহ বিভিন্ন কিন্তু জেলাতে এই সুপারি আসলে এখান থেকে যায়, যার ফলে এখানকার যে দীর্ঘদিনের যে সুপারির হাট তারা কিন্তু ধরে রেখেছেন, এবং এখানে অনেক পাইকাররাও এবং বিভিন্ন এলাকা থেকে আসার পরে তারা কিন্তু এখান থেকে সুপারি ক্রয় করে তারা এখান থেকে ট্রাক যোগে তারা নিয়ে যান। তবে এখানকার যে আমি কয়েকজন চাষিদের সাথে কথা বলছিলাম এবং এখানে যে আড়তদারের সাথে কথা বলছিলাম, তারা কিন্তু বলেছেন যে আসলে এবছর যে বৃষ্টি হয়েছে, বৃষ্টির ফলে কিন্তু আসলে এবার ফলনটা ভালো হয়েছে। কারণ মিষ্টি পানির আসলে এই সুপারির ফলে কিন্তু আসলে ফলনটা ভালো হওয়ার কারণে তারা কিন্তু দামও ভালো পাচ্ছেন, এবং
এবং প্রতি এইটাই প্রায় 12টি এই আড়তদার রয়েছে, 12 জন আড়তদার প্রায় প্রতি হাটে প্রায় 1.5 কোটি টাকার সুপারি তারা কেনাবেচা করেন এই হাটে, এবং ভোর থেকেই কিন্তু সন্ধ্যা পর্যন্ত এই হাটটি জমজমাট থাকে, এমনটাই কিন্তু জানিয়েছেন এখানকার যারা চাষি এবং যারা ব্যবসায়ী এবং আড়তদার রয়েছেন। এই ছিল আমার কাছে সুপারির হাট থেকে সবশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম বাগেরহাটের সুপারির হাটে। এক যুগের বেশি সময় ধরে দুর্ভোগে খুলনা নগরের অন্যতম প্রবেশদ্বার শিপইয়ার্ড সড়ক ব্যবহারকারীরা। উন্নয়ন প্রকল্পের সময় ও ব্যয় দফায় দফায় বাড়লেও কাজ শেষ না হওয়ায় ঠিকাদারের গাফিলতি ও কেডিএর দায়িত্বে অবহেলাকেই দায়ী করছেন নাগরিক নেতারা। অবশ্য সম্প্রতি ঠিকাদারের কার্যাদেশ বাতিল করে দায় এড়ানোর চেষ্টায় কেডিএ। আব্দুল হালিমের ক্যামেরায় তানজিম আহমেদের রিপোর্ট। ভাঙাচোরা সড়কে হেলেদুলে চলছে যানবাহন। 1, 2 বা 3 বছর নয়, এক যুগ ধরে খুলনা মহানগরের অন্যতম প্রবেশদ্বার শিপইয়ার্ড সড়কের একই চিত্র। ঠিকাদারের গাফিলতি ও কেডিএর উদাসীনতায় দীর্ঘ সময় পার হলেও শেষ হয়নি কাজ। সম্প্রতি ঠিকাদারি প্রতিষ্ঠান মাহবুব ব্রাদার্সের কার্যাদেশ বাতিল করেছে কেডিএ। প্রায় 4 কিলোমিটার সড়কটি ঘুরে দেখা যায় বিভিন্ন স্থানে বড় বড় গর্ত আর খানাখন্দে ভরা। নির্মাণ সামগ্রী পড়ে রয়েছে রাস্তার পাশে। গর্তে যানবাহনের চাকা পড়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সড়কটি সংস্কারের দাবিতে মন্ত্রী উপদেষ্টাদের স্মারকলিপি, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয় ঘেরাও সহ অসংখ্য কর্মসূচিও পালন করেছেন স্থানীয়রা। আমরা এই রাস্তাটা আজ পর্যন্ত উন্নয়নের কিছুই দেখতে আসি না, উন্নয়নের ছোঁয়া নাই। জাতীয় আসতে যেখানে সময় লাগতো আগে আমরা 15 মিনিট 12 মিনিট এটা সময় ধরে বেরোনো হতো, সেটা লাগে এখন 44 মিনিট। ঝাঁকি লাগে, তারপরে ওই যে পানির মধ্যে পড়ে যায়। আর কত ভোগান্তি, আমার ব্যবসা বাণিজ্য টোটাল বন্ধ, কোটি কোটি টাকা সরকার লস করতেছে। ধুলাগুলো উড়ে বিল্ডিংয়ে যায়, বিল্ডিংয়ে তারপরে ওনার বেঞ্চ টেঞ্চ সব ধুলা হয়ে যায়। যে কাজটি সহজলভ্য, যে কাজে লাভ বেশি, সেইটুকু কাজ এই মাহবুব ব্রাদার্স করলো। করার পরে তারা সেখান থেকে বিলও তুলে নিয়ে চলে গেল। সংশ্লিষ্ট সূত্রে জানা যায় শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প একনেকে অনুমোদন পায় 2013 সালে। ব্যয় ধরা হয়েছিল 98 কোটি 90 লাখ টাকা। নানা জটিলতায় 2021 সালে প্রকল্প সংশোধন করলে ব্যয় বেড়ে দাঁড়ায় 259 কোটি 21 লাখ টাকায়। এর মধ্যে ঠিকাদার তুলে নিয়েছে প্রায় 70 কোটি টাকা। সম্পূর্ণ কাজ শেষ হতে অর্থের দণ্ডি আরও বাড়বে বলে মনে করেন অর্থনীতিবিদরা। নাগরিক ভোগান্তি যথেষ্ট হয়ে গেছে, বাকি সময়টুকু সঠিক ঠিকাদার নির্বাচন করে তার কাছ থেকে কাজ বুঝিয়ে নেওয়াটাই হচ্ছে এখানে আমি মনে করি যে কেডিএ এবং অন্য যে দপ্তর রয়েছে তার মূল দায়িত্ব। এদিকে সার্বিক বিষয়ে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের কেউ ক্যামেরায় কথা বলতে রাজি না হলেও গণমাধ্যমে একটি বিজ্ঞপ্তি দিয়েছে সংস্থাটি। সেখানে নতুন ঠিকাদার নিয়োগ করে কাজ শুরু করা হবে বলে উল্লেখ করা হয়েছে। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। নরসিংদীতে সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার বেলা 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত নগরীর পৌর এলাকার বিভিন্ন সড়কে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় পার্কের ভেতরে ও ফুটপাতের পাশে গড়ে ওঠা অবৈধ 4 শতাধিক স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। পৌর প্রশাসক জানান, পৌর পার্কের সৌন্দর্য এবং ভালো পরিবেশ নিশ্চিতের জন্যই এই অভিযান। মুন্সিগঞ্জে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। সদর উপজেলার মেঘনা নদী ও আশেপাশের এলাকায় বিশেষ যৌথ অভিযান চালায় জেলা প্রশাসন। এ সময় 10 লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও 300 কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। আটক করা হয় 12 জনকে। এর মধ্যে 2 জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। বাকিদের 7 দিন করে কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। জব্দকৃত ইলিশ স্থানীয় এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়। ভোরের সময় আরও থাকছে। রুশ তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা। একই পথে হাঁটছে ইউরোপীয় ইউনিয়ন। পুতিনের সঙ্গে বৈঠকের বিষয়ে আশাবাদী ট্রাম্প। ইউক্রেন জুড়ে হামলায় নিহত 7। ময়মনসিংহে কলেজ ছাত্র হত্যা মামলায় 2 ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এই রায় দেন। মামলার বিবরণে জানা যায় 2022 সালের 13 সেপ্টেম্বর গৌরীপুর পৌর শহরের পাটবাজার মোড় এলাকায় স্বর্ণের দরদামকে কেন্দ্র করে ছুরিকাঘাতে জহিরুল ইসলাম মিঠু নিহত হন। পরে নিহতের বাবা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে 3 বছর পর মামলার আদেশ দিল আদালত। তবে এখনও পলাতক রয়েছে আসামি এলবার্ট ডেভিড রকি এবং এলবার্ট ডেভিড সেন্টু।
ময়মনসিংহে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রাণ গেছে এক অটোরিকশা চালকের। বুধবার রাত 11টার দিকে নগরীর দীঘারকান্তা রহমতপুর বাইপাস সড়ক থেকে চালক মাসুমের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ময়মনসিংহ মেডিকেলের মর্গে। ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাই করে তাকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। হত্যায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানিয়েছে পুলিশ। মার্ডার করে গাড়ি নিয়ে চলে গেছে, এজন্য শুনিয়া আমি কেবল আসলাম, এসে দেখলাম এর বাড়ি ফুলবাড়ি, আমাদের গ্যারেজেরই গাড়ি চালাইতো। তো আসলে আমাদের গ্যারেজ। অটো রিক্সাওয়ালা যারা আছে এদের জানের কোনো নিরাপত্তা নাই, এদের জানের কোনো নাই, মূল্য নাই। একটা অটোর মূল্য সবচেয়ে বেশি ছিনতাইকারীদের কাছে। একটা এই বিশুর কারণে, 4টা ব্যাটারির কারণে তারা এই একটা এই মানুষের জীবন কেড়ে নেয়। তো এটা আমরা কঠিন শাস্তি চাই। গাজীপুরে ভুয়া সিল ব্যবহার করে জমির ভুয়া দলিল তৈরির সময় হাতে নাতে একজনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। পুলিশ জানায়, জেলার বিভিন্ন জায়গায় একই জমির একাধিক দলিলের অভিযোগ আসে সেনাবাহিনীর কাছে। পরে তদন্তে নেমে চক্রটির সন্ধান মিললে জানা যায়, শুধু ভুয়া দলিলই নয়, সরকারি সকল নথিপত্র তৈরি করে চক্রটি। এর হোতা ইব্রাহিম নামের এক দলিল লেখক। তার সঙ্গে জেলা প্রশাসক কার্যালয়ের এক কর্মকর্তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এখনো হ্রদ থেকে মৃত হাতির শাবকটি উদ্ধার করতে পারেনি বন বিভাগ। বন বিভাগের কর্মকর্তা জানান, দ্বিতীয় দিনের মতো শাবকটি উদ্ধারে ঘটনাস্থলে যায় প্রাণী সম্পদ বিভাগ, ভেটেরিনারি টিম ও বন বিভাগ। তবে মৃত শাবকটির পাশে মা হাতি সহ বন্য হাতির দল অবস্থান করায় উদ্ধার কার্যক্রম বাধাগ্রস্ত হয়। পরে উদ্ধারকারী দলটি ফিরে যায়। তিনি আরও বলেন, হাতির দলটি ক্ষিপ্ত হয়ে আছে। এই অবস্থায় তাড়িয়ে দিলে আশেপাশের জনবসতিতে আক্রমণ চালাতে পারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাহাড় থেকে পড়ে শাবকটির মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রের অযৌক্তিক ও অতিরিক্ত দাবির কারণেই পরমাণু ইস্যুর 5 দফা আলোচনা ভেস্তে গেছে বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আরাকচি বলেন, পারস্পরিক স্বার্থ নিশ্চিত না হলে মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনায় ফিরবে না তেহরান। পশ্চিমাদের ক্রমাগত চাপের মুখে ইরাকের কাছ থেকে দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তি বাস্তবায়নের প্রতিশ্রুতি পেয়েছে ইরান। এদিকে ইরাকের ভূখণ্ডে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো নিরস্ত্রীকরণের বাগদাদের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সম্প্রতি পাল্টাপাল্টি বক্তব্য এসেছে তেহরান, ওয়াশিংটনের তরফ থেকে। দেশটিকে পারমাণবিক অস্ত্র থেকে বিরত রাখতে কূটনীতিকে প্রাধান্য দেওয়ার যুক্তরাষ্ট্রের ঘোষণার তীব্র প্রতিক্রিয়া জানান সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এবার যুক্তরাষ্ট্রকে একহাত নিলেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বুধবার মাশহাদে সাংবাদিকদের আরাকচি বলেন, যুক্তরাষ্ট্রের অযৌক্তিক ও অতিরিক্ত দাবির কারণেই আগের 5 দফা পরোক্ষ পারমাণবিক আলোচনা ব্যর্থ হয়েছে। তিনি সাফ জানান, যতদিন যুক্তরাষ্ট্র পারস্পরিক স্বার্থ ও সমমর্যাদার ভিত্তিতে আলোচনায় রাজি না হবে, ততদিন ইরান কোনো নতুন উদ্যোগে অংশ নেবে না। যদিও আরাকচি নিশ্চিত করেন, তেহরান এখনও মধ্যস্থতাকারীদের মাধ্যমে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বার্তা বিনিময় করছে। যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের ক্রমাগত চাপের মুখে নতুন মিত্র খুঁজছে ইরান। এরই ধারাবাহিকতায় আঞ্চলিক মিত্র ইরাকের কাছ থেকে দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তি সম্পূর্ণভাবে বাস্তবায়নের প্রতিশ্রুতি পেয়েছে তেহরান। বুধবার ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসিম আল আরাজি তেহরানে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মুসাভির সঙ্গে বৈঠকে এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। আরাজি জোর দিয়ে বলেছেন, কোনো দেশকেই ইরাকের ভূখণ্ড ব্যবহার করে ইরানের নিরাপত্তা ক্ষুণ্ণ করতে দেয়া হবে না। এদিকে ইরান ইরাক সম্পর্কের দিকেও নজর রাখছে যুক্তরাষ্ট্র। ইরাকের ভূখণ্ডে থাকা ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো বাগদাদের নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করে মার্কিন প্রশাসন। এ ধরনের গোষ্ঠীর নিরস্ত্রীকরণে ইরাকের প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ভোরের সময় আরও থাকছে।
সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও উইন্ডিজ। চাপে অধিনায়ক মিরাজ, স্বাগতিক একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। শিথিল হতে শুরু করেছে যুক্তরাষ্ট্র ভারত বাণিজ্যিক সম্পর্ক। ভারতীয় পণ্যের ওপর ধার্য মার্কিন শুল্ক 50 থেকে কমে 15% হতে চলেছে, এমন তথ্য জানিয়েছে গণমাধ্যম মিন্ট। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন রুশ তেল আমদানি কমাতে সম্মত হয়েছে ভারত। বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই তাকে ফোনে এ কথা জানিয়েছেন। কিছুদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে রুশ তেল কেনা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। তবে সেই সময় নয়াদিল্লি সরাসরি ট্রাম্পের এমন দাবি অস্বীকার করে। স্থানীয় সময় মঙ্গলবারও একই দাবি করেন ট্রাম্প। হোয়াইট হাউসে দীপাবলি উদযাপনের সময় মার্কিন প্রেসিডেন্ট বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন দিয়ে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন তিনি। ট্রাম্প জানান, এ সময় মোদী তাকে আশ্বস্ত করেছেন যে নয়াদিল্লি মস্কো থেকে এখন তেল আমদানি কমিয়ে দিয়েছে, যদিও এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি। আমি ভারতের জনগণকে ভালোবাসি এবং দুই দেশের মধ্যে দারুণ কিছু চুক্তি নিয়ে কাজ চলছে। আজ আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছি। তিনি রাশিয়া থেকে তেল খুব বেশি কিনবেন না। আমার মতো তিনিও চান রাশিয়া ইউক্রেন যুদ্ধটা শেষ হোক। আপনারা জানেন তারা রাশিয়া থেকে তেল কেনা অনেক কমিয়ে দিয়েছে এবং আরও কমাতে থাকবে। ট্রাম্পের এমন দাবির কয়েক ঘন্টা পরে এক প্রতিবেদন প্রকাশ করে ভারতীয় গণমাধ্যম মিন্ট। প্রতিবেদনে জানানো হয়, আগামী নভেম্বরের আসিয়ান সম্মেলনে সম্ভাব্য যুক্তরাষ্ট্র ভারত বাণিজ্য চুক্তির ঘোষণা আসতে পারে। সূত্র জানায়, ভারত ধীরে ধীরে রুশ তেল আমদানি কমানোর প্রস্তাবে সম্মত হতে পারে। বিনিময়ে যুক্তরাষ্ট্র জ্বালানি বাণিজ্যে ছাড় দেবে এবং ভারতীয় রপ্তানিতে শুল্ক কমাবে। মিন্টের প্রতিবেদন অনুযায়ী ভারতীয় পণ্যের ওপর ধার্য করা 50% শুল্ক কমে 15 থেকে 16% নেমে আসতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়, চুক্তিতে কৃষি ও জ্বালানি দুই খাতই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে। ভারত যুক্তরাষ্ট্র থেকে নন জিএম ভুট্টা ও সয়ামিল আমদানি বাড়াতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ভারতীয় স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর আরোপিত শুল্ক পুনর্বিবেচনা করবে বলে আশা করা হচ্ছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। পেরুর অন্তর্বর্তী প্রেসিডেন্ট হোসে জেরি রাজধানী লিমায় 30 দিনের জরুরি অবস্থা ঘোষণা করেছেন। সাম্প্রতিক সহিংস বিক্ষোভ ও অপরাধ দমনে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। টেলিভিশনে দেয়া ভাষণে জেরি অপরাধ দমনে আক্রমণাত্মক কৌশলের ইঙ্গিত দেন। জরুরি অবস্থার ফলে সেনাবাহিনী রাস্তায় টহল দিতে পারবে আর জনসমাবেশ সহ মৌলিক অধিকার সীমিত থাকবে। দেশজুড়ে অপরাধ ও দুর্নীতি বিরোধী বিক্ষোভ তীব্র আকার ধারণ করলে এই সিদ্ধান্ত জানায় প্রশাসন। এবছর দেশটিতে চাঁদাবাজির ঘটনা বেড়ে 30% পৌঁছেছে, আর হত্যাকাণ্ডের সংখ্যাও গত বছরের তুলনায় বেড়েছে। গত সপ্তাহে বিক্ষোভে এক ব্যক্তি নিহত ও শতাধিক আহত হন। প্রেসিডেন্ট জেরি জানিয়েছেন তিনি পদত্যাগ করবেন না। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের খবর। 2 বছর পর ঘরের মাঠে সিরিজ হার এড়ানোর পরীক্ষা মেহেদী হাসান মিরাজের সামনে। ডু অর ডাই ম্যাচে চিন্তার কারণ অধিনায়ক নিজেই। মাঠে পারফরম্যান্স নেই, ড্রেসিং রুমেও নিয়ন্ত্রণ হারানোর গুঞ্জন মিরাজকে ঘিরে। তৃতীয় ম্যাচে পরিবর্তন আসতে পারে টাইগারদের ব্যাটিং লাইন আপে। মিরপুরে ম্যাচ শুরু বেলা 1:30টায়। দেশের হয়ে সবচেয়ে বাজে ক্যাপ্টেন্সির রেকর্ডে বেশ ভালোভাবেই এগিয়ে আছেন মিরাজ। খালেদ মাসুদ পাইলট পরবর্তী সময়ে অধিনায়ক হিসেবে জয়ের হার এত কম নেই অন্য কারো। মাঠে তার একের পর এক শিশুতোষ ভুলে ভুগছে বাংলাদেশও। গুঞ্জন আছে ড্রেসিং রুমেও নেতৃত্ব হারিয়েছেন এই অলরাউন্ডার। নিজের পারফরমেন্স সব মিলিয়ে আরও কোণঠাসা করে ফেলছে বাংলাদেশ অধিনায়ককে। উইন্ডিজ সিরিজ জয়ে দুঃসময় একটু হলেও কমবে মিরাজের, তবে কাজটা কঠিন। ভয়ঙ্কর স্পিন বান্ধব পিচেও জিততে পারছে না টিম বাংলাদেশ। তাতে 19 মাসের অপেক্ষা দীর্ঘায়িত হলো আরও। পছন্দের ফরম্যাটে একটা সিরিজ জয়ের আক্ষেপ মেটাতে ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই টাইগারদের সামনে। 2 ম্যাচের মাঝে একদিন বিশ্রামে কাটিয়েছে দল। টি-20 ক্রিকেটাররা করেছেন ব্যক্তিগত অনুশীলন, তবে সিরিজ নির্ধারণী ম্যাচে একাদশে আসতে পারে পরিবর্তন। ব্যাটিং ইউনিটে শক্তি বাড়াতে তানজিদ তামিমকে ফেরানো হতে পারে একাদশে। মিডল অর্ডারে অপশন জাকির আলী আর শামীম পাটোয়ারি, যদিও ব্যাট হাতে ধারাবাহিক নন কেউ। ওপেনিংয়ে সাইফকে বসালে ষষ্ঠ বোলিং অপশনের ভাবনাটাও থাকবে অধিনায়কের।
অন্যদিকে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানো ক্যারিবিয়ানদের মূল শক্তি আখিল হোসেন। টপ অর্ডারে বদল আনতে একমাত্র বিকল্প আমির জাঙ্গু। তবে উইনিং কম্বিনেশন ভাঙার সম্ভাবনা কম সফররতদের, বরং মিরপুরের ওই মন্থর উইকেটে শেষ ম্যাচেও কৌশলটা একই রাখতে চাইবেন সেই হোপের দল। প্রথম দুই ম্যাচের মতো শেষ ম্যাচেও উইকেট হবে ধীরগতির। স্পিনাররা দাপট দেখাবে, তবে টাইগারদের চিন্তার কারণ মিরাজ আর তানভীর। টার্নিং উইকেটেও দুজনের ধারাবাহিকতার অভাব ভোগাচ্ছে দলকে। পরিচিত হোম অফ ক্রিকেটে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জটা এ দুজনেরও। গত বছরের মার্চের পরে কোনো ওয়ানডে সিরিজ জেতেনি বাংলাদেশ। অপেক্ষা বাড়ছে, কঠিন হচ্ছে 2000 সমীকরণটাও। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। ঠিক 2 সপ্তাহ পর টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে আয়ারল্যান্ড ক্রিকেট দল। সে সিরিজে বাংলাদেশ দলের নেতৃত্বে কে দিবেন সেটা এখনও চূড়ান্ত করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কা সিরিজের পর নেতৃত্ব ছেড়ে দেন নাজমুল শান্ত। এরপর 4 মাস পার হলেও ক্রিকেট অপারেশনস খুঁজে পায়নি নতুন অধিনায়ক। আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের 2 ম্যাচের টেস্ট সিরিজ আগামী মাসে। সে সিরিজের জন্য গেল 7 অক্টোবর স্কোয়াড ঘোষণা করেছে আইরিশরা, যেখানে আছে 5 নতুন মুখ। বিপরীতে বাংলাদেশ দল আপাতত ব্যস্ত উইন্ডিজের বিপক্ষে সিরিজ নিয়ে। শুধু টেস্ট দলের বিবেচনায় যারা আছেন তারা এনসিএলে অন্তত 2 রাউন্ড খেলে নিজেদের প্রস্তুত করতে পারবেন। কিন্তু বড় প্রশ্ন, আসন্ন টেস্ট সিরিজে দলের নেতৃত্ব দেবেন কে? গেল জুনে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলতে দেশ ছাড়ার আগে হঠাৎ করেই পরিবর্তন আনা হয় ওয়ানডে নেতৃত্বে। শান্তকে সরিয়ে দিয়ে দায়িত্ব দেওয়া হয় মেহেদী মিরাজকে। যে সিদ্ধান্ত নেওয়ার আগে শান্তর সঙ্গে আলোচনা করার প্রয়োজনীয়তা বোধ করেনি বিসিবির ক্রিকেট অপারেশনস ডিপার্টমেন্ট। কিছুটা ক্ষোভ থেকেই সেই সিরিজের পর দায়িত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দেন শান্ত। দেশ থেকে লঙ্কায় উড়ে গিয়ে শান্তর সঙ্গে কথা বলেন ক্রিকঅপস প্রধান, তাতেও কোনো লাভ হয়নি। বাংলাদেশ টেস্ট ক্যাপ্টেনের চেয়ারটা সেই তখন থেকে এখন পর্যন্ত খালি। মাঝে পার হয়েছে 4 মাস। টানা খেলার মধ্যে ছিল দল। ক্রিকেট বোর্ডের হর্তাকর্তারা ব্যস্ত ছিলেন নির্বাচনের নানা সমীকরণ মেলানোতে। এতেই নতুন টেস্ট অধিনায়ক নির্বাচন করার কথা যেন ভুলেই গেছে ক্রিকেট অপারেশনস। নির্বাচনের পর পূর্ণতা পেয়েছে ক্রিকেট বোর্ড। পরিচালকদের সামলাতে হচ্ছে একটি করে ডিপার্টমেন্ট। এরপরও নতুন টেস্ট অধিনায়কের নাম ঘোষণা না করার কারণ কি হতে পারে? ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানের কাছে জানতে চাওয়া হলেও কোনো সদুত্তর পাওয়া যায়নি। হয়তো সিরিজ শুরুর 4-5 দিন আগে জানা যাবে নতুন ক্যাপ্টেনের নাম। নতুন অধিনায়কের শর্ট লিস্টের ওপরের দিকেই থাকার কথা লিটন দাসের নাম। মুমিনুল হক আগেই জানিয়েছেন তিনি আবার নেতৃত্ব নিতে আগ্রহী নন। নতুন মুখ, নতুন নেতৃত্ব আসলেও সেই পুরনো ফর্মুলায় চলছে ক্রিকেট বোর্ড। বিশ্বের অন্য ক্রিকেট খেলুড়ে দেশগুলো থেকে দেখেও যেন শেখার কিছু নেই। কমাস আগে ইংল্যান্ড সফরে যাবার 1 মাস আগেই ভারত ঘোষণা করে নতুন অধিনায়কের নাম। শুভমান গিল সময় পেয়েছিলেন নিজের মতো পরিকল্পনা করার, কিন্তু বাংলাদেশের ক্রিকেটে এ যেন এক অলীক চাওয়া। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। ঘরোয়া ক্রিকেট বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসছে বিদ্রোহী ক্লাবগুলো। বরং নভেম্বরের প্রথম বিভাগ ক্রিকেট দিয়ে শুরু হতে যাচ্ছে ঘরোয়া ক্রিকেট ক্যালেন্ডার। বুধবার ক্লাবগুলোর সঙ্গে সফলভাবে আলোচনা শেষ করেছে সিসিডিএম। অংশগ্রহণ ফি বাড়ানো হচ্ছে 50%। বাড়বে অন্যান্য সুযোগ সুবিধাও। প্রিমিয়ার লিগও সফলভাবে আয়োজনে আত্মবিশ্বাসী সিসিডিএম। ইলেকশনে লাস্ট মিনিটে পল্টি হয়ে গেল, এটা হয়ে গেল। এবার একটা এক্সপিরিয়েন্স হয়েছে। নির্বাচনের মতো তামিম ইকবালের ক্রিকেট বয়কটের ডাকটাও ভেস্তে গেল। ঢাকার বিদ্রোহী ক্লাবগুলোর রক্তচক্ষু উপেক্ষা করেই মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট। বুধবার সিসিডিএমের বৈঠকে সম্মতি দিয়েছে প্রথম বিভাগের 17টি ক্লাব। নভেম্বরে শুরু হচ্ছে এবারের মৌসুম। চূড়ান্ত হয়ে গেছে ভেন্যুও। এবার 5 ভেন্যুতে, তবে সামনের মৌসুমে অন্তত 60টি মাঠে গড়াবে প্রথম বিভাগ ক্রিকেট। সবাই বলছে তারা লিগ খেলবে, তারা টাইমিং নিয়ে একটু আগে পিছিয়ে পড়ছে। তো সোফার ভালো নিউজ হলো দে আর ভেরি মাচ ইন্টারেস্টেড প্লে ফর দিস ইয়ার। তারা এবছর খেলবেই এবং আমরা অতি শীঘ্রই ট্রান্সফার ডেট এবং লিগ শুরুর ডেট ডিক্লেয়ার করে দেব। ক্লাবগুলোর অংশগ্রহণ ফি বাড়ানো হবে প্রায় 50%। আগের 9 লাখ থেকে অংশগ্রহণকারী ক্লাবগুলো পাবে 13.5 লাখ টাকা করে। চ্যাম্পিয়ন দল পাবে 8 লাখ। টেবিলের তলানিতে থাকলেও পাওয়া যাবে 2 লাখ। জার্সি বাবদ 2.5 লাখ আর ম্যাচ প্রতি ট্রাভেল অ্যালাওয়েন্স বাবদ 12,000 টাকা পাবে ক্লাবগুলো। অর্থাৎ প্রথম বিভাগ ক্রিকেটে অংশগ্রহণ করা প্রতিটা ক্লাব পাচ্ছে অন্তত 18 থেকে 20 লাখ টাকা। চ্যাম্পিয়ন আর
রানার্স আপ দলের জন্য অঙ্কটা 25-এরও বেশি। মূলত আর্থিক এই প্রস্তাবই বয়কটের সিদ্ধান্ত থেকে সরিয়ে এনেছে ক্লাবগুলোকে। বরফ গলছে বিদ্রোহী ক্লাবগুলোর সাথেও। ঢাকা প্রিমিয়ার লিগ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এসেছে আবাহনী, রূপগঞ্জের মতো বড় ক্লাবগুলো। মোহামেডানেরও বড় একটা অংশ চায় লিগ খেলতে। ভবিষ্যতে ক্রিকেটারদের জিম্মি করে ঢাকার ক্লাবগুলোর আধিপত্য কমানোর চিন্তাও চলছে সিসিডিএমে। কিছু চেঞ্জ এবার কিন্তু সিসিডিএম করবে, ফাইন্যান্সিয়াল যেমন চেঞ্জ করবে, আমরা অর্গানাইজারদের ব্যাপারেও কিছু ডিসিশনে আসছি। আমরা এটা অচিরেই আমরা অনলি শর্ট টাইমের মধ্যে ইনশাআল্লাহ আপনারা জেনে যাবেন। প্রথম বিভাগ দিয়ে শুরু, এরপর ধাপে ধাপে দ্বিতীয় ও তৃতীয় বিভাগ। প্রথম বিভাগে সুযোগ না পাওয়া ক্রিকেটারদের জন্য নিচের স্তরে সুযোগ দিতেই এমন সিদ্ধান্ত। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এশিয়ান কাপের মূল পর্বের প্রস্তুতির স্বার্থে থাইল্যান্ডে পৌঁছে প্রথমবারের মতো অনুশীলন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। এই মিশনে বড় চ্যালেঞ্জ ভুটান লিগে খেলা নয়, ফুটবলারের সঙ্গে দলের বাকিদের মানিয়ে নেয়া। স্কোয়াডের সবাই ফিট থাকায় থাইল্যান্ডের বিপক্ষে জয়ের প্রত্যাশা বাংলাদেশের। এশিয়ান কাপের মূল পর্বে খেলার আগে লাল সবুজের সামনে বেশ কিছু চ্যালেঞ্জ, যার অন্যতম দলের বড় একটি অংশ একসঙ্গে অনুশীলন করতে না পারা। ভুটানের ঘরোয়া লিগে খেলছেন সিনিয়র বেশ কয়েকজন ফুটবলার। ভুটানের লিগ খেলায় ঋতুপর্ণা, মনিকা, রূপনারা বছরের বেশিরভাগ সময়ই থেকেছেন ক্যাম্পের বাইরে। তাই প্রশ্ন উঠছে, আফিদা, ঋতু, উমেহলাদের সঙ্গে কিভাবে মানিয়ে নেবেন সিনিয়র ক্যাম্পেইনাররা? সম্প্রতি ভুটান লিগে দারুণ পারফর্ম করেছেন ঋতুপর্ণা, মনিকারা। পারো এফসির হয়ে 8 ম্যাচে করেছেন 13 গোল, যার মধ্যে 1 ম্যাচে আছে 4 গোল আর অন্য 1 ম্যাচে একাই 6 বার বল জালে জড়িয়েছেন। তবে ভুটানের লিগে খেলা নিয়ে এর আগেও সমালোচনা করেছেন কোচ পিটার বাটলার। অপেক্ষাকৃত সহজ এই লিগে কোনো প্রতিদ্বন্দ্বিতাই নেই। এশিয়ান কাপের মূল পর্বে খেলার আগে থাইল্যান্ডের বিপক্ষে 2টি প্রস্তুতি ম্যাচেও সিনিয়রদের নিয়ে চিন্তার ভাঁজ স্পষ্ট কোচের কপালে। থাইল্যান্ডের সঙ্গে বাংলাদেশের র্যাঙ্কিংয়ের ব্যবধান 51, যদিও তারা এবার জায়গা করে নিতে পারেনি এশিয়ান কাপের মূল পর্বে। অস্ট্রেলিয়া মিশনের আগে 21 দিনের লম্বা ক্যাম্পে সন্তুষ্ট কোচ পিটার বাটলার, যেখানে তিনি পান্নি, ঋতু, মনিকা সহ 9 জনকে দেশে একদিন পুরো দল নিয়ে অনুশীলনের পর এবার থাইল্যান্ডে পৌঁছে প্রথমবারের মতো অনুশীলনে পুরো দল। বাড়তি নজর ছিল ভুটান লিগে খেলা সিনিয়রদের সঙ্গে জুনিয়রদের বোঝাপড়া বাড়ানোতে। ফিফা উইন্ডোতে ম্যাচ 2টি হওয়ায় র্যাঙ্কিংয়ে উন্নতির সুযোগ থাকছে বাংলাদেশের। দলের সবাই ফিট থাকায় থাইল্যান্ডের বিপক্ষে জয়ের প্রত্যাশা লাল সবুজ বাহিনীর। থাইল্যান্ডে আসার পর প্রথম দিনের মতন ট্রেনিং, যারা ভুটানে ছিল তাদের আজকে ফুল টিমের সাথে দ্বিতীয় অনুশীলন। দলের সবাই ভালো আছে, সুস্থ আছে। থাইল্যান্ডের সাথে ভালো একটা ম্যাচ দিয়ে আমরা শুরু করতে চাই, যেহেতু ফিফা ফ্রেন্ডলি ম্যাচ। 2টা ম্যাচই থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচটা হচ্ছে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা শুরুটা ভালো করতে যাচ্ছি। যেহেতু আমাদের দিক থেকে অনেকটা র্যাঙ্কিং ধাপে এগিয়ে আছে, আমরাও চেষ্টা করব যে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলার সুযোগ পেয়েছি যেন আমাদেরটা যত আরো কমিয়ে আনা যায় সেটা আমরা চেষ্টা করব। আগামী 24 অক্টোবর প্রথম ও 27 অক্টোবর দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ নারী ফুটবল দল। তাজিন খন্দকার, সময় সংবাদ। আসন্ন দক্ষিণ এশিয়ান গেমসে এবার পদক জয় করতে চায় বাংলাদেশ। এজন্য আপাতত হাতে নিয়েছে 6 মাস মেয়াদী পরিকল্পনা। বিদেশি কোচ নিয়োগ এবং খেলোয়াড়দের অনুশীলনের মধ্যে রাখা সবই এই পরিকল্পনার অংশ বলে জানান ফেডারেশনের সিনিয়র সহসভাপতি লতিফ শাহরিয়ার জাহেদি। ক্রীড়াঙ্গনের যে কোনো ডিসিপ্লিনে উন্নতি করতে চাইলে লম্বা সময় ধরে পরিকল্পনার বিকল্প নেই। দুঃখজনক হলেও সত্যি, এই বিষয় জানা সত্ত্বেও নানা প্রতিবন্ধকতায় এই পথে যেতে পারে না দেশের ফেডারেশনগুলো। তবে সীমাবদ্ধতা সত্ত্বেও সম্প্রতি দক্ষিণ এশিয়ান গেমস নিয়ে ভলিবল হাতে নিয়েছে স্বল্পমেয়াদী পরিকল্পনা। 6 দল নিয়ে ঢাকায় শুরু হয়েছে সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশনের টুর্নামেন্ট কাফা কাপ, যেখানে দক্ষিণ এশিয়ার দল মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপালের পাশাপাশি আছে তুর্কমেনিস্তান ও আফগানিস্তান। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য বাংলাদেশের। একই সঙ্গে এসএ গেমসের জন্য প্রস্তুতি হচ্ছে কেমন তার একটা ধারণাও নিতে চায় ফেডারেশন। আবার সুযোগটা আমরা পেয়েছি, এটাকে আমরা কাজে লাগাচ্ছি। আমাদের মেয়েদের টিম মালদ্বীপ যাচ্ছে কাবারার একটা টুর্নামেন্টে। আমরা মেন উইমেন দুইটাকে আমরা ইন্টারন্যাশনাল 2টা এক্সপোজার আমরা দেওয়ার চেষ্টা করেছি এখানে। আর ডেফিনেটলি এটা বসার পরে আমাদের মূল টার্গেট, আমাদের শর্ট টার্ম টার্গেট কিন্তু আমাদের বেসিক্যালি এসএ গেমস। এসএ গেমসে আমরা একটা ভালো একটা অবস্থান আমরা রাখতে চাই, এটা আমাদের মূল উদ্দেশ্য।
এদিকে দক্ষিণ এশিয়ান গেমসের আগে হাতে পর্যাপ্ত সময় না থাকায় আপাতত স্বল্প মেয়াদী পরিকল্পনা ভলিবল ফেডারেশনের। জাপান থেকে কোচ আনা হলেও এখনই বড় স্বপ্ন দেখাচ্ছেন না তিনি। গেমস থেকে পাওয়ার রেজাল্টের উপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নিতে চান এই কোচ। এখনই বড় কিছু বলতে চাই না। আমি আপাতত ফোকাস রাখছি এই টুর্নামেন্টের উপর। মাত্র 1 মাস হলো কাজ শুরু করেছি, তবে অবশ্যই আমার লক্ষ্য এসএ গেমস। সেখানে কেমন করে বাংলাদেশ তার উপর নির্ভর করছে অনেক কিছু। এটা সত্য, সফলতা পেতে চাইলে ইয়ুথ লেভেল থেকে কাজ শুরুর বিকল্প নেই। 28 অক্টোবর শেষ হবে সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশন কাপ। বাংলাদেশ পরের 4টি ম্যাচ খেলবে যথাক্রমে নেপাল, শ্রীলঙ্কা, তুর্কমেনিস্তান এবং আফগানিস্তানের বিপক্ষে। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। শেষ পর্যন্ত মায়ামিতে হচ্ছে না লা লিগার ম্যাচ। একরকম বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিতে হলো হ্যাভিয়ার তেবাস বাহিনীকে। স্পেন জুড়ে তীব্র প্রতিবাদের মুখে বার্সেলোনা ভিলারিয়াল ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে কর্তৃপক্ষ। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বল পায়ে দৌড়াচ্ছেন লামিন ইয়ামাল। লিওনেল মেসির শহরে ক্লাব বার্সেলোনার পতাকা উঠছে পথ পথ করে। সমর্থকরা গলা ফাটাচ্ছেন কাতালুনিয়ান ক্লাবের জন্য। না, স্বপ্ন নয়, এটা প্রায় বাস্তব হয়েই গিয়েছিল। ইতিহাসে প্রথমবার লা লিগার ম্যাচ ইউরোপের বাইরে বের করার পরিকল্পনা এঁটেছিলেন হেভিয়ার তেবাস এবং সহযোগী প্রতিষ্ঠান রেলেভেন্ট। কিন্তু স্পেন জুড়ে ক্লাব এবং সমর্থকদের তীব্র প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল। এ মৌসুমে অন্তত ইউরোপের বাইরে যাওয়া হচ্ছে না লা লিগার। ইউরোপিয়ান ফুটবলের আন্তর্জাতিকীকরণ এবং যুক্তরাষ্ট্রের বাজার ধরার যে প্রকল্প হাতে নিয়েছিল তেবাসরা, অঙ্কুরেই শেষ হয়ে গেল তা। রেলেভেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে মূলত স্প্যানিশ ক্লাবগুলোর প্রতিবাদ এবং সমর্থকদের মুখ ফিরিয়ে নেওয়ার হুমকির কারণেই আপাতত ম্যাচটি স্থগিত করেছেন তারা। বিপরীত ভাবনাও আছে এই সিদ্ধান্ত নিয়ে, বিশেষ করে যুক্তরাষ্ট্রে বসবাসকারীরা রীতিমতো হতাশ এমন ঘোষণায়। আমার খুবই খারাপ লাগছে। আমি ভেবেছিলাম দারুণ একটা ম্যাচ দেখতে পারবো। বার্সেলোনা এবং ভিয়ারিয়াল দেখতে পারতো এখানে তাদের কত সমর্থক আছে। কারো জন্য এই সিদ্ধান্ত ভালো হলো না। আপাতত বন্ধ হলেও পরিকল্পনাটিকে এখনই একেবারে বাতিল করে দিচ্ছে না রেলেভেন্ট। আগামীতে আবারও তারা চেষ্টা করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গুম খুনের 3 মামলায় 15 সেনা কর্মকর্তা কারাগারে। ভার্চুয়াল হাজিরার সুবিধা চেয়ে ট্রাইব্যুনালে আবেদন। ভুক্তভোগীদের সন্তোষ, সেনা প্রধানের প্রশংসা উপদেষ্টার। জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনার বিচার কাজ শেষ হচ্ছে আজ। রায়ের তারিখ দেবেন ট্রাইব্যুনাল। সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের প্রত্যাশা প্রসিকিউশনের। বাস্তবায়নের নিশ্চয়তা পেলে সনদে সই করবে এনসিপি। ইসি পুনর্গঠনের দাবি। নভেম্বরে গণভোট চায় জামায়াত। নির্বাচনের দিন চেয়ে জটিলতা তৈরি করছে বিএনপি। এইচএসসিতে পাশের হার কম হওয়ায় উচ্চশিক্ষায় এবার ফাঁকা থাকবে প্রায় 11 লাখ আসন। শিক্ষার্থী সংকটে পড়বে বহু প্রতিষ্ঠান। আসন পুনর্বিন্যাসের পরামর্শ শিক্ষাবিদদের। এবং কৌশলে ভাড়া ফাঁকি দিয়ে মেট্রো রেলে চড়ছে সংঘবদ্ধ চক্র। 1 মাসেই বিনা ভাড়ায় 5 লাখ টাকার ভ্রমণ। উদ্দেশ্য ছাড়া স্টেশনে ঢুকলে 100 টাকা জরিমানা বিপাকের সাধারণ যাত্রী। এই ছিল ভোরের সময়। সকালের সময়ের সঙ্গে থাকবেন মেজবাহুল আলিফ। ধন্যবাদ অর্চিতা। সকালের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।